যে সংস্কারটা ঐক্যমত কমিশন নিয়ে আসছিল ঝুড়িতে করে, এটা বিদেশি সংস্কার। আওয়ামী লীগের যে সমর্থক ছিল, সমর্থকগুলো আছে, কিন্তু তারা নিষ্ক্রিয় আছে। গুপ্ত সুপ্ত পক্ষ শক্তি বিপক্ষ এই 55 বছর এক পেশাল। স্বাধীনতা রক্ষার আন্দোলন তো আর জামাত ইসলামকে নেওয়া হবে না। বিএনপির ভিতরে তো আমি নিজে প্রকাশ্যে বলি, গুপ্ত জামাত আছে কমপক্ষে 20 ভাগ। 74 কোটি টাকা একটা উপজেলার জন্য বাজেট হয়েছে, একটা উপজেলার। ইসলামিক কায়দা কানুনের ভিতর দিয়ে চাঁদাবাজি, যেমন ইয়ানত, বায়তুল মাল, হাদিয়া, এগুলা ইসলামিক ল্যাঙ্গুয়েজ। বাংলাদেশের সাথে সম্পর্ক এখন উপরের দিকে যাই দেখেন, ভিতরে ভালো নাই। ইউনূস সাহেব পৃথিবীর মধ্যে নাম্বার 1 লবিস্ট। 71 সালে যদি তার বাপ মুক্তিযুদ্ধ হয়ে মারা যেতে থাকে, তার জন্ম হলো কিভাবে? যে আওয়ামী লীগের ব্যক্তিগতভাবে আত্মার কোনো শুদ্ধি হয়নি। আমি সাদমান সাকিব, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। দর্শক, সম্প্রতি রাজনীতিতে আলোচনা চলছে বিএনপি, জামায়াত এবং এনসিপি এই 3 দলের লড়াইয়ের সুযোগ খুঁজছে আওয়ামী লীগ, কেননা তাদের ফিরে আসার চেষ্টা করছে, এমন কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আবার বিরোধী দলকে কিন্তু এর জন্য মূলত দায়ী করা হচ্ছে, তাদের উপরে অভিযোগের দিক, কেননা তারা সরকারি দলকে সহযোগিতা করছে না, এমনও কথা বলছেন রাজনীতি বিশ্লেষকরা। আমরা আজ এই বিষয়ে কথা বলবো। এছাড়া সমসাময়িক রাজনীতি আরও নানান বিষয় নিয়েও আলোচনা আসবে। আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে দেশের রাজনীতিতে আসলে কি হচ্ছে। এই প্রসঙ্গে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। আপনাদের 3 জনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। শুরুতেই আজিজ ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেটা বলছিলাম যে দেশের রাজনীতিতে আসলে কি হচ্ছে, একটু আপনার কাছে একটু ব্যাখ্যা চাই, এবং আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, দেশের অনেক সূচকে কিন্তু এগিয়েছে, উত্থান পতনের ভিতরেও এগিয়েছে। রাজনৈতিক সূচকে আমার বিবেচনায় পিছিয়েছে, রাজনৈতিক সূচকে না আমরা এগোতে পারি নাই। সুতরাং কি হচ্ছে, যেটা হওয়ার তাই হচ্ছে। ধরেন এখন যে বিতর্ক, হয়তো একটা বিতর্ক আছে, যেমন জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে আর সময় দেওয়া হবে না। হ্যাঁ, এটা বিরোধী দল বলতেই পারে। আবার বিএনপির প্রধান তিনিও বলেছে তাদের 71-এর ইতিহাস, 96-এর ইতিহাস, এগুলো বর্ণনা করেছে। যার যেখানে দুর্বলতা সেখানে তো আঘাত করবেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এবারের যে অভ্যুত্থানের শক্তি সবগুলোই পার্লামেন্টে। বড় একটা দল আওয়ামী লীগ এখন নাই। তো এখন আপনি যে কথা বলছিলেন, ধরেন আওয়ামী লীগ আসার সম্ভাবনা, এটা কিন্তু নাই। কারণ হচ্ছে এখনো পরিস্থিতি তা হয় নাই। কারণ ওখানেও কিন্তু যেটা আমরা শুনেছি যে শেখ হাসিনা প্রথম দিকে আলোচনা হচ্ছে একটা রিফাইন্ড আওয়ামী লীগ হবে। সেই রিফাইন্ড আওয়ামী লীগ যদি করে, শেখ হাসিনা বলতো যে এইটা আমার দল, যেমন জহুরা তাজউদ্দিন। কিন্তু অনেকে তো বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ আবার ফিরে আসার চেষ্টা করছে, কেননা আমরা কিন্তু সম্প্রতি দেখছি যে সড়কে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কিন্তু মিছিল বেড়েছে। না, মিছিল বাড়বে, তাদের সমর্থক তো আছে। বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। আপনি দেখেন, জামাত ইসলামকে অনেক নিগৃহীত করছে আওয়ামী লীগ, বিএনপিকে বেরোতে দেয় নাই, গুম খুম আয়না ঘর কত কিছু করেছে। একটা সমর্থক গেছে এই 15 বছরে, হয়তো নিষ্ক্রিয় হয়েছে ভয়তে, কিন্তু কেউ সমর্থক কিন্তু দূর হয় নাই। আওয়ামী লীগের যে সমর্থক ছিল, সমর্থকগুলো আছে, কিন্তু তারা নিষ্ক্রিয় আছে। হয়তো তার ভিতরে কেউ কেউ হয়তো মিছিল অর্গানাইজ করতে পারে। হ্যাঁ, তো এতে এমনটি হয় নাই যে শেখ হাসিনার সম্পর্কে জানা গেছে তিনি তার দায়িত্ব তিনি অন্য কাউকে দিবেন না, কোনো রিফাইন্ড আওয়ামী লীগ তিনি বিশ্বাস করেন না। প্রথম তার ছেলে এবং সন্তান, এদেরকে দিয়ে হবে না, এখন সে নিজেই ফিরবে। এবং এই আলোচনাটা আসছে কারণ তার কয়েকটা পত্রিকায়, ইন্ডিয়ার পত্রিকায় তার ইন্টারভিউ ছাপা হয়েছে। এই ইন্টারভিউটা আমার কাছে 3টে ধরা আছে, 3টে ইন্টারভিউ। একটা হলো সমিত ভৌমিক, এটা অনলাইন ইন্টারভিউ নিছে, আর আনন্দবাজার পত্রিকা আর দি হিন্দু যে ছাপা হয়েছে। এই পত্রিকায় কোনো নিউজে বলে নাই জেলখানা রেডি করো আমি আসতেছি, হ্যাঁ আমি ডিসেম্বরে আসবো, অমক সমক, এগুলো সব বাড়াবাড়ি, এসব বাড়াবাড়ি। তিনি বলেছেন সময় হলে অবশ্যই আমি আসবো,
আমার দল আছে, আমার এত কোটি সমর্থক, এইসব বলছে। কিন্তু তিনি আসবে, হ্যাঁ রাজনীতি করেন, তিনি তো আসার আকাঙ্ক্ষা থাকবেই। সময় পরিস্থিতি, এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি তার অনুকূলে না তার জন্য। অর্থাৎ এখন যদি সে আসতে চেষ্টা করে, হ্যাঁ করতে পারে, কারণ ভারতের তো আপনার রীতিমতোভাবে ভারতের সর্বদলীয় সমর্থনে তিনি আছেন। ভারতের কিন্তু তিনি অতিথি। এখন ভারত তো তাকে পুনর্বাসন করতে চাইবে। তিনি যদি আসেন তাহলে অভ্যুত্থানের সকল শক্তি এক হয়ে যাবে, তখন এই পরিস্থিতি থাকবে না। এখন যে মিষ্টি মিষ্টি যে বিরোধিতা আছে, জামাত, বিএনপি, এগুলো কিছু থাকবে না, এনসিপি থাকবে না, সব এক হয়ে যাবে, আগের পরিস্থিতি হয়ে যাবে। সুতরাং যে পরিস্থিতি তৈরি হ্যাঁ হয়েছিল একই পরিস্থিতি হবে, কোনো পরিস্থিতি। উনি যেটা উচিত ছিল, বুদ্ধিমানের কাজ ছিল, বিএনপি আওয়ামী লীগটাকে আগে সংগঠিত করা। যেমন ধরেন তার জন্য হলেও, ধরেন ওই যে জহুরা তাজউদ্দিন যখন নেমেছে, তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্কোপ দিয়েছিল, তারপরে অর্গানাইজ করে শেখ হাসিনা দেশে আসলো ফেরত। কারণ তখন ডক্টর কামাল হোসেন কাছে আরো একবার আমি ফিরবো আপনার কাছে ভিন্ন প্রসঙ্গ নিয়ে। অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আমি আপনার কাছে এই মুহূর্তে ফিরতে চাই, একটু জানতে চাই, যেহেতু আজিজ ভাই বারবার বলার চেষ্টা করছিলেন যে অভ্যুত্থানের সকল শক্তি এক হয়ে যাবে, আমি একটু ভিন্ন প্রসঙ্গে প্রশ্ন করতে চাই। অভ্যুত্থানের শক্তিগুলো তো সবাই এখন সংসদে, সম্প্রতি আমরা দেখছি যে সংসদে মহিলা এমপি তারাও গেছেন, তারা প্রতিনিধিত্ব করছেন, কিন্তু তাদের নিয়ে নানা ধরনের কিন্তু মন্তব্য বের হচ্ছে। অনেকে বলছে যে তারা সংসদে রিডিং পড়ছেন, এমন কথা বলছেন। আসলে মানে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? আচ্ছা, আজিজ ভাইয়েরটা বলি, তারপর সংসদেরটা করে। আজিজ ভাই যেটা বলেছেন, আজিজ ভাইয়ের দৃষ্টিভঙ্গিতে প্রচুর অভিজ্ঞ মানুষ, আমার শ্রদ্ধেয় বড় ভাই। কিন্তু আমার নিজস্ব একটা রিডিং আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে জামাত ইসলাম একত্রিত হবে। এনসিপি যেহেতু জামাত ইসলামেরই একটা প্ল্যাটফর্ম, বাট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জামাত ইসলামের সাথে একত্রিত হওয়ার সুযোগ খুব সীমিত, নাই বললেই চলে। এবং আমি ব্যক্তিগতভাবে চাই না যে জামাত আর বিএনপি আর কখনো কোনো দিনও একত্রিত হোক। নির্বাচনের জোটই বলেন, আর রাষ্ট্রের প্রয়োজনে সেটা আন্দোলন, সেটা অদূর ভবিষ্যতে রাষ্ট্র রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, সেটা এক জিনিস। আর স্বাধীনতা রক্ষার আন্দোলন তো আর জামাত ইসলামকে নিয়ে হবে না, যেহেতু তারা তাদের একটা আইডিওলজি আগে থেকে ধারণ করে থাকে। এটা হচ্ছে একটা ব্যাপার। আর বাংলাদেশের শেখ হাসিনা ওয়াজেদ, আমি মানব জমিনের যে সম্পাদক মতিউর রহমান সাহেবের একটা সাক্ষাৎকার পড়েছিলাম। ওই সাক্ষাৎকারে উনি স্পষ্ট করে বলেছিলেন যে রিফাইন্ড আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য আন্তর্জাতিক সহ বাংলাদেশের একটা প্রচেষ্টা ছিল, কিন্তু শেখ হাসিনা নিজেকে ছাড়া কাউকে সিলেক্টই করতে পারেন না। এটাই তো বাস্তবতা। কারণ শেখ হাসিনা একজন ক্ষমতা লোভী, অর্থনৈতিকভাবে লোভী, ক্ষমতা অবৈধভাবে দখল করে রাখার যে লালসা, সেই লালসার শিকার হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের 18 কোটি মানুষ। এটাই 15 বছরের ইতিহাস, সেই সাক্ষ্যটাই কিন্তু দেয়। আর আপনি পার্লামেন্টে রিডিং পড়ার যে ব্যাপারটা বললেন, এখন যেরকম জিনিস নিবে সেই জিনিসের কাছ থেকে সেরকমই পারপাস সার্ভ হবে। জিনিস যদি হাই হয়, পারপাস হবে হাই। আর জিনিস যদি যে নতুন আমি শুরু করলাম, এইটাকে প্রমোট করে টোরে এটাকে ঝেড়ে মুছে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার রিস্ক নিলাম, যতদিন লাগবে পাকাপোক্ত হতে, তাহলে সেটা এরকমই পারপাস সার্ভ হবে। এর চেয়ে বেশি কিছু তো আর আপনি পাবেন না। তবে অদূর ভবিষ্যতে এরকম ঘষা মাজা, ছেঁড়া কাটা, চেষ্টা প্রচেষ্টা করে অদূর ভবিষ্যতে কখনো কোনোদিনও হয়তো রিডিং না পড়ে ফ্লুয়েন্টলি বলা শিখবে। রাজনৈতিক নেতৃত্বের একটা মান থাকে। এই প্রথম সংসদে গিয়েছেন, সেক্ষেত্রে মানে কথা বলতে, দেখেন আমিও তো প্রথম সংসদে 2008 সালে গেছি। 2008 সালে আমি প্রথম সংসদে গেছি। কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, যে আমাদের ধরেন আমরা কালচারাল সাইডে ডিবেট করতাম, স্টুডেন্ট হিসেবে খারাপ ছিলাম না, বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠর ভিতরে শ্রেষ্ঠ ছিলাম, বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়ন ছিলাম। এবং আমাদের সবচেয়ে যেটা ছিল যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গোটা বাংলাদেশ আমরা হচ্ছে নবীনবরণ সম্মেলন প্রজেকশন মিটিংয়ে আমি ব্যক্তিগতভাবে অ্যাটেন্ড করতাম। তাহলে ওই যে ওখানে প্রেক্ষাপট পরিস্থিতি কেন্দ্র করে এই যে ছোটোবেলা থেকে বক্তৃতা দেওয়ার অভ্যাস, এখন এই 15 বছর তো সারা বাংলাদেশে, 15 বছর কেন, আপনি 26 বছর ধরেন, 26 বছর বাংলাদেশের ছাত্র রাজনীতির
আমি কোনো ওই লাস্ট নির্বাচন 90 সালে যেটা হয়েছে, এরপরে আমি কোথাও ছাত্র রাজনীতির প্রকৃত যে অর্থে ব্যবহার হয় সেটা আমি দেখিনি। স্বাভাবিক কারণে এরা অঙ্গ সংগঠন হলেও এরা মূল সংগঠনের সালাম পার্টি, নেতাদের সামনে যাওয়া আসা, পার্টি অফিসে হাজিরা 100 ভিতরে 100, মিছিলের অগ্রভাগে থাকা, ফেসবুকে ছবি তোলা, ছবি ছাড়া। এখন স্বাভাবিক কারণে রাজনীতির প্রেক্ষাপটের এবং সিচুয়েশনটাই পূর্বের চেয়ে মানে অতীতের চেয়ে বর্তমান মানে 25 বছরের যদি এইরকমই ইতিহাস হয়, তো এই ইতিহাস থেকে এবং এই প্রক্রিয়া থেকে, এই কার্যক্রম থেকে আপনি এর চেয়ে বেশি ভালো প্রোডাক্ট তো পাবেন না। কারণ নবীনবরণ সম্মেলন, প্রজেকশন মিটিং, নির্বাচন বাংলাদেশে 94 পরে আর কোথাও কি হয়েছে? বাংলাদেশে কিন্তু হয় নাই। ওই নূরের নির্বাচন যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা একটা পাতানো নির্বাচন, পাতানো হরিলুট, পাতানো লুটপাট। তো এইটাতে কোনো নির্বাচন হলো না। কিন্তু আমরা ছাত্র রাজনীতি করছি ছাত্র কেন্দ্রিক দাবি দাবা নিয়ে, মূল সংগঠনের লেজুর ভিত্তিক আমরা হই নাই। মানে এই এবং যে নেতাদের সম্প্রতি সামনে যে যেতে হবে, নির্বাচন সালাম গেল, পার্টি ডাকসু হতে হবে, সেটাও কি ঘুরতে পাতানো হবে, ছিল? তদবিরকার বানাতে হবে, এটা তো এখন পর্যন্ত মাথার ভিতরই নেই। মানে আপনি যেটা বলছিলেন যে নূরের যে নির্বাচন সেটা পাতানো নির্বাচন, এরপরেও তো আরেকটা নির্বাচন হয়েছে। সেটাও পাতানো নির্বাচন, এটা তো এভরিবডি নোস। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। এভরিবডি নোস ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সম্মান সব কিছু নষ্ট করছে। কারণ যেখান থেকে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে, ভাষা আন্দোলনের সূচনা হয়েছে, এরশাদ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছে, সেইখানে এরকম নীলক্ষেত আর খিলক্ষেতের ব্যালট পেপার নিয়ে বিশাল একটা ব্যাকগ্রাউন্ড আলা, সার্টিফিকেটের অভাব নাই, এরকম একটা ভিসিকে ডক্টর ইউনূস সমস্ত বিশ্ববিদ্যালয়ে এই টাইপের লোকদেরকে নিয়োগ দিয়ে যে পাতানো নির্বাচনগুলো করলো, এইটা তো ইউনূস সরকারের প্রথম অনাস্থায় তো তার প্রতি বাংলাদেশের ছাত্র সমাজদের এটাই আসলো। এটা একটু জানতে চাই আপনার কাছে, মানে একটি বিশ্ববিদ্যালয়, একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন, সেখানে আবার কেন পাতানো নির্বাচনের মতো এমন আয়োজন কেন করতে হবে? এটা করতে হলো কারণ তারা ফেয়ার নির্বাচন দিতে গেলে কি হয় না হয় রিস্কের ভিতর যায় নাই। আর ছাত্র সংগঠনগুলো হাতে আসলে জামাতকে ক্ষমতায় বসানোর যেহেতু প্রচেষ্টা এবং ইন্টেনশন ডক্টর ইউনূস সাহেবের ছিল, স্বাভাবিক কারণে জামাত যেটা যেভাবে চেয়েছে তাদের ইয়াং ফোর্স নির্বাচিত প্রতিনিধি নিয়ে গোটা বাংলাদেশ হাউকাউ করবে, হোহা করবে, সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, আস্ফালন ঘটাবে, এই জন্য তো তাদের কিছু শক্তি দরকার। তো সেই শক্তিগুলো তো স্টুডেন্ট ফোরাম থেকে আসলে তাদের জন্য বেটার হয় না? আপনি দেখেননি ভূমিকম্পের নাম দিয়ে গোটা বিশ্ববিদ্যালয় ছুটি দিয়ে এদেরকে দিয়ে গোটা বাংলাদেশের জেলা শহরে তাদের যে প্রার্থী ছিল বিভিন্ন জেলায় তাদের ক্যাম্পেইনের মঞ্চে উঠে বক্তৃতা, এগুলো তো করিয়েছে ভূমিকম্পের ছুটি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এগুলো দেখা গেছে। আর একটা যেটা এটা একটা ব্যাপার গেল। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের ব্যক্তিগতভাবে আত্মার কোনো শুদ্ধি হয়নি। বিশেষ করে নানকের বক্তব্য শুনলে তো গায়ে মানে চামড়া ঘিন ঘিন করে। এতগুলো অপরাধ, এতগুলো হত্যা, এতগুলো গুম, এতগুলো খুন এবং বাংলাদেশকে 15 বছর একটা নাভিশ্বাস পরিস্থিতির ভিতরে রেখে যাওয়ার মানুষ এবং মানব হিসেবে বিন্দুমাত্র যে অনুশোচনা বোধ থাকা দরকার, সেই মিনিমাম অনুশোচনা বোধটা আওয়ামী লীগের কারোর ভিতরে, কেন্দ্রীয় যারা আছেন তাদের কারোর ভিতরে আমি উপলব্ধি করতে দেখলাম না। এই উপলব্ধি না করার কারণে এই মাঠের আওয়ামী লীগগুলোকে তারা আরও ক্ষতিগ্রস্ত করছে, তোপের মুখে ফেলে দিচ্ছে এবং আইনে আশ্রয় নিয়ে গ্রেপ্তার হওয়ার পথ তারা রচিত করছে। তারা যদি মাঠের রাজনীতিটাকে এখনও ভালোবাসত তাহলে এমন কোনো হুঙ্কার দিত না যে মাঠের যারা রাজনীতি নিরীহ, নির্ভেজাল, নিষ্কলুষ এবং তারা ক্ষমতার আশপাশ দিয়ে পৌঁছাতে পারেনি, তাদের নিরাপত্তার কথাটাও কিন্তু আওয়ামী লীগের এই দুর্নীতিবাজ, স্বৈরাচার, নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গরা একবারের জন্য কিন্তু ভাবছে না। জি, আমি ফিরবো আপনার কাছে আরো একবার। জনাব আবু হেনা রাজ্জাকি, এই মুহূর্তে আমি আপনার কাছে ফিরতে চাই। আজিজ ভাই যেটা বললেন যে একটা সময় দেখা যাবে যে বিএনপি, জামায়াত, এনসিপি আবার এক হবে দেশের স্বার্থে। তারপরে পাপি আপা বললেন যে বিএনপি জামায়াত আবার কখনো এক হোক তিনি চান না এবং এটা কখনো সম্ভব না। আপনার কাছে কি তাই মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আমার দুজন অত্যন্ত প্রিয় সহালোচক। আর পাপিয়ে থাকলে তো কথা বলা মুশকিল, কোত্থেকে কই যায়, ভয় অস্থির। বিষয়টা হচ্ছে যে দেখেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এই কথাগুলো কিন্তু আমার না, এই কথাগুলো এই রাজনীতিবিদদের। কাজেই কখনো 3 দল একত্র হবে, কখনো 2 দল একত্র হবে, তার প্রত্যাশা যাতে জামাতের সাথে আর বিএনপি কোনোদিন জোট করে না।
প্রত্যাশা ভালো, যদি যেহেতু তারা রাজাকার হিসেবে চিহ্নিত, এই প্রত্যাশা তার জাস্টিফাইড। কিন্তু রাজনীতিতে যেহেতু শেষ কথা বলতে কিছু নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি যখন আমার দেশে বিরাজমান, তখন ক্ষমতায় যাওয়াটা হইল পন্থা। তো ক্ষমতায় যাওয়ার জন্য যখন যা করা প্রয়োজন তাই করে, এখানে কোনো ছাড় নাই। আমি আবারও বলছি, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে এটাই হয়। কিভাবে ক্ষমতায় যাব? এই ইউনূস সরকার সাহেবের বহু ত্রুটি করে গেছেন উনি। ওনার কাছ থেকে যে প্রত্যাশা ছিল সেগুলা পূরণ হয়নি, উনি কোনো সংস্কার করতে পারেননি। আর আমি যদি বলি রাজনীতিবিদরা করতে দেননি, সেই বিতর্ক পরে, কিন্তু উনি করতে পারেননি। তো উনি করতে পারেননি যখন হইল, তাহলে আলটিমেটলি কি হইল? যারা তখন স্টিয়ারিংয়ে বসা ছিল, রাজনীতির স্টিয়ারিংয়ে এই পাপিয়ারা বসা ছিল, পাপিয়াপারা, তাদের হিসাবটা ছিল যে একটা গণতান্ত্রিক একটা নির্বাচন হয়ে ক্ষমতাটা গণতন্ত্রের সরকারের কাছে হস্তান্তর করুক। অযৌক্তিক বলছি না আমি, কিন্তু ক্ষমতায় যাওয়াটাই ছিল মেইন, যে কারণে অনেক কিছু হয় নাই। যত সংস্কারের কথা আমরা বলি, আমরা কিন্তু থেমে আছি। এখন পর্যন্ত কিন্তু কোনো সংস্কার হয় নাই, কমিটিও হয় নাই। ফাইনালি বললো যে সংশোধন হবে, সেই কমিটিও হয় নাই। বিরোধী দলের কাছে নাম চাইছে, সেই নামও নাকি এখনো আসে নাই। কেন আসে নাই সেই জায়গাটাই আচ্ছা, দিবে না বলছে। কেন দিবে না বা কেন আসে নাই, আপনি নর্মালি খুব সুস্থভাবে চিন্তা করে দেখেন। এই সরকার প্রায় 4 মাস ধরে দায়িত্ব নিছে। তা দায়িত্ব নিয়ে প্রথম সংসদে হওয়ার কথা কি ছিল, হয় নাই কেন সেই প্রশ্ন পরে। হওয়ার কথা যেটা ছিল, আমরা সবাই যারা আশাবাদী ছিলাম, আমি জানি না পাপিয়াদের দলের ভিতরে কি সিদ্ধান্ত তখন ছিল, আমরা জানি না। সিদ্ধান্তটা কি ছিল, যে সংসদে যাওয়ার পর, সংসদে যাওয়ার আগে যেটা হওয়া ছিল, নির্বাচনের আগে এবং সংসদের অধিবেশনের আগে, মাঝখানে কি হওয়ার কথা ছিল? মাঝখানে হওয়ার কথা ছিল যে গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংস্কার পরিষদের সদস্য হিসাবে এই নির্বাচিত শাসন একটা ওত নিবেন। নেন নাই। জি, যারা নিছেন তারা নেওয়া না ওই ম্যাটেরিয়াল, কারণ তার ওই জামাত আর এনসিপি নিছে। আমি কিন্তু ত্রুটিতে যাচ্ছি, নেন নাই যেহেতু, তাহলে এই সংশোধন হচ্ছে না, সংস্কার হচ্ছে না। এই যে নেন নাই, ঠিক তখনই বিরোধী দলের সাথে এই সরকারের মানসিক গ্যাপ শুরু। তারপরে যখন সংসদ অধিবেশন বসলো, প্রথম অধিবেশন, সেই প্রথম অধিবেশনে কি আলাপ হয়েছে? মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, বেদা পেশাল, মানে এই পেশালের কোনো অর্থ নাই। পুরোটা অধিবেশন এই এক আলাপ, গুপ্ত সুপ্ত। একবারও কি নিজেদেরকে আপনারা প্রশ্ন করছেন? মানে এই আলাপের বাইরে আসলে কোন আলাপ হওয়ার কথা ছিল বা দরকার ছিল? কি বললাম আমি শুরুতেই তো বললাম যে আমার যাওয়ার কথা ছিল কি, সংস্কার করব। তাহলে গণভোটের আলোকে জুলাই সেই বিষয় নিয়ে আলাপ হবে কি হবে না, বিতর্ক কেন? বিতর্ক হবে, আপনি ওই ইস্যু নিয়ে বিতর্ক করতে থাকেন না মাসের পর মাস। গুপ্ত সুপ্ত, পক্ষ শক্তি বিপক্ষ, এই 55 বছর এক পেশাল। অথচ 2টা দল ক্ষমতায় ছিল পর্যায়ক্রমে গণতান্ত্রিক, এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের বিরোধী যারা বলতেছে তাদের বিচার করতে পারেন না। এটা কোন নাটক বাংলাদেশে? আপনি বিচারও করতে পারবেন না, নাটক। কেন বিচার করতে পারেন না? প্রবলেমটা কোথায়? আবার তাদেরকে 68টা সিটও দিয়ে দিলেন। সেই জন্য আমি বলছি, তাহলে সংসদে যেটা হওয়ার কথা ছিল সেটা হয় নাই। না হলে তখন আপনার গ্যাপ হয়ে গেছে। এরপরে দ্বিতীয় অধিবেশন শুরু হইল। আমরা প্রথম অধিবেশন শুনলাম এই বিষয়গুলো আমরা পোক্ত করে আনবো। কোথায়? আসেন, কিছু অধ্যাদেশ যে বাতিল করলো, সংশোধন করে সুন্দর করে আনবেন। টোটালটা যে বুঝাই যায় গ্যাপ এবং গ্রহণযোগ্য না, এবং এটা মনে করেন অনেকটা, এটা কি বলে, মানুষের সাথে প্রতারণা করা। কারণ দ্বিতীয় অধিবেশন অলরেডি শুরু হয়ে গেছে। এই অধিবেশনটার নাম কিন্তু বাজেট অধিবেশন। তাহলে আপনি দেখেন আমরা কোথায় যাচ্ছি, বাজেট অধিবেশন। আপনার অন্য কাউকে লাগবে না কেন? এই যে আলাপটা করতেছে বাজেট অধিবেশন নিয়ে, বাজেট ভালো মন্দ সেটার আলোচনা আমি যাচ্ছি না। এটা কি হবে? বাজেট পাস হবে। আমি বলছি না পাস হওয়াটা অন্যায় বা অযৌক্তিক, কিন্তু আলোচনা করবেন কার সাথে? পার্লামেন্টে বিরোধী করলে কি হবে? 2/3 মেজরিটি তাদের আছে। পার্লামেন্টে 2/3 মেজরিটি যখন আছে, বাজেট পাস হয়ে যাবে। আমি বাজেটে কিন্তু বিরোধিতা করছি না, আমি বলছি পাস হওয়ার কায়দাটা। তাহলে সেই সংস্কারের আলাপটা কোথায়? এটা চলে গেল এখন কবর হয়ে। তাহলে
আপনি এই যে সংসদ শুরু হইলো, শুরু থেকেই বিরোধী দল বলতে যা বুঝায় জামাত এবং এনসিপি, তাদের সাথে আপনার একটা গ্যাপ তৈরি হয়ে গেল। এই গ্যাপ আপনি কি দিয়ে রিকভার করবেন? আর তাদের প্রয়োজনটাই বা কি? তাহলে আমার এই নির্বাচনটা হওয়ার আগে আমাদের বক্তব্য ছিল কি, হওয়ার পরে আমরা গেলাম কোথায়? তাহলে দেশের রাজনীতিতে কি হচ্ছে? একটা স্বাভাবিক প্রক্রিয়া। এখন পর্যন্ত কিন্তু কোনো সংস্কার হয় নাই, ফুল স্টপ। ওই যে 5ই আগস্ট সংবিধান যেখানে রাইখে গেছে শেখ হাসিনা, ঠিক সেই জায়গাটাই পড়ে রয়েছে, একটা শব্দ চেঞ্জ হয় নাই। তাহলে আমরা কিভাবে থাকলাম সংসদে? আমরা ঠিক জানি না। সংবিধানের মোতাবেক যে তারিখ দেওয়া ছিল সংবিধানে, যে এই তারিখের মধ্যে নির্বাচন হইতে হবে, সেই তারিখেও নির্বাচন হয় নাই। তাহলে কি হচ্ছে? দেশ চলতেছে। এখন দেশের কর্ণধার কারা? আজকে বিএনপি সরকার গঠন করে, ফাইন, ওনারা 5 বছর দেশ চালাবেন। এই যে 5 বছর দেশ চালাবেন, তাতে আপনি শুরুতে যে গ্যাপটা করে নিছেন এই বিরোধী দলের সাথে, বিরোধী দলের আর প্রয়োজন নেই। এখন আমার কাছে মনে হয় যে বিরোধী দল যাচ্ছে, যাবে, পার্লামেন্ট চলবে, আলোচনা চলবে, রাজনীতি চলবে তার আপন গতিতে। আমলারা যে নিয়মে চালায় সেই নিয়মে চলবে এবং আমলারা এই রাজনীতিবিদদেরকে নিয়ন্ত্রণ পরিচালনা করবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি ফিরবো আপনার কাছে। জনাব এম এ আজিজ, আমি আপনার কাছে আরো একবার ফিরতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে সম্প্রতি একজন বিরোধী দলীয় সাংসদ তিনি বলেছেন যে তার পিতা মুক্তিযুদ্ধে শহীদ, অথচ তার জন্ম হয়েছে 1981 সালে। এমন একটি খবর প্রকাশ হয়েছে। আবার আমরা জানতে পেরেছি যে তার পিতা এখনো জীবিত। মানে এই বিষয়টি আসলে, এই যে এখানে গ্যাপটা আসলে কোথায়? এই মন সংসদে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য দেয়া, মিথ্যে কথা বলা, আসলে কিভাবে মূল্যায়ন? জামাতের আমির জাসদ করত, তিনি জামাত করেছে। আবার জামাতের নায়েবে আমির তাহের সাহেব সংসদে বলেছে আমি শিশু মুক্তিযোদ্ধা। আর আপনি যে বললেন আর একটা নাম ভুলে গেছি, সে আবার বলছে আমার বাবা শহীদ হয়েছে, তার জন্ম 81 সালে। এই লোকের জন্মগ্রহণটা করলো কেমনে? 71 সালে যদি তার বাপ মুক্তিযুদ্ধ হয়ে মারা যেয়ে থাকে, তার জন্ম হলো কিভাবে? বাপ ছাড়াই জন্ম হলো। এখানে তো একটা বিভ্রান্ত তথ্য তিনি দিয়েছেন। আবার খবরে বের হয়েছে যে তার বাবা এখনো জীবিত। তো এই জন্যই বলছি যে জামাতের আসলে ভিতরগতভাবে, ভিতরে সবার ভিতরে যে 71-এর বিরোধিতা যে করছে, এইটার ব্যাপারে অনুশোচনা হয় এবং এটা আতঙ্কিত হয়, যার ফলে সবাই মুক্তিযুদ্ধকে কিন্তু আসলে আলিঙ্গন মনে মনে করে, প্রকাশ্যে করে না। যার ফলে কেউ বাপে হয় চাচা, বাপে মুক্তিযোদ্ধা, নাহলে চাচা মুক্তিযোদ্ধা, নাহলে তিনি তো শিশু মুক্তিযোদ্ধা কিন্তু বলে, কিন্তু স্বীকার করে না। যখনই মুক্তিযোদ্ধার কথা জিজ্ঞেস করবেন, ইতিহাসের কথা, তখন কিন্তু বলবে আমার জন্ম হয় নাই। এখন আবার জন্ম হয় নাই, তারপরেও সে শিশু মুক্তিযোদ্ধা, হ্যাঁ, তার বাপের মুক্তিযোদ্ধা। সুতরাং এটা হচ্ছে দ্বিচারিতাই আমি বলবো। আসলে মুক্তিযুদ্ধ একটা হয়েছে এবং সেখানে তার মতো মুক্তিযুদ্ধে যে দেখে নাই, যার বাবা দেখে নাই, যার দাদা দেখে নাই, ওই মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর অবস্থাটা তিনি তো অনেক হিসাব দিচ্ছিলেন যে তার পরিবারে অনেক মুক্তিযোদ্ধা আছেন এবং তার মা হচ্ছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আর তার পরিবারের মধ্যে, তিনি কিন্তু এমন কথা বলেছিলেন। না, মুক্তিযোদ্ধার সংগঠক থাকতে পারে। ধরেন আমার ফ্যামিলি বড় ফ্যামিলি, 71 জন সদস্য আমার ফ্যামিলির ভিতরে। এর ভিতরে সব রকম ফিলোসফির লোক আছে, তো নাই তা নাই। ধরেন এটা ঠিক ফ্যামিলিতে ডমিনেট করি আমি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ফ্যামিলি থাকতে পারে। এখন রাজাকারের ছেলে সে যে বিএনপি করবে না এমন তুই না, আছে তো বিএনপির ভিতরে। তো আমি নিজে প্রকাশ্যে বলি, গুপ্ত জামাত আছে কমপক্ষে 20 ভাগ, এবং এটা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল। তারেক রহমানের এটা একটা বড় চ্যালেঞ্জ, এই দলকে অন্তত গুপ্ত জামাত মুক্ত করা। কিন্তু সেটা তো করা কঠিন, গুপ্ত জামাত তো চেনা যায় না। একটু জনাব এম এ আজিজ, আমি আপনার কাছে একটু জানতে চাই, মানে 71-এ মারা গেলে 81-তে জন্ম, মানে এটা কি আসলে মানে চিকিৎসা বিদ্যা, এটা আসলে সম্ভব কিনা? না, সম্ভব না। চিকিৎসা শাস্ত্রে সম্ভব না বলছে আর কি। অর্থাৎ সে মুক্তিযুদ্ধের পরিবারের সদস্য, এই রাজাকারের ফ্যামিলি না, এই গ্লানির থেকে সে মুক্তি পেতে চাইছে। অর্থাৎ এটা যে একটা গ্লানিকর বিষয়। মুক্তিযুদ্ধ গেলে সে পরিচ্ছন্ন ব্যক্তি, সে দেশপ্রেমিক, এটা প্রমাণ। এই অনুশোচনার থেকে এটা কইছে, যে প্রমাণ করে না তো। একজনের বাবা মুক্তিযুদ্ধ থাকতেই পারে, তিনি এসে পরে ধরেন অন্য পার্টি জামাত ইসলাম করতে পারে, যেমন অলি গেছে না, যেমন আপনাদের এখানে কথা বললাম না, মেজর আখতারুজ্জামান গেছে না, যেতে পারে, তার মতিভ্রম ঘটতে পারে,
তার আদর্শের ভিত্তিতে আমরা দেখেছি বিচ্যুত কর্নেল করতে ওলি পারে। তিনিও জোটে অংশ নিয়েছেন। নিচ্ছেন, জি। কারণ জোটে গেছে দুইজনই কিন্তু দুই জায়গায়। কারণ মেজর আখতারুজ্জামান বহুবার বহিষ্কার হয়েছে দল থেকে, পাগলামির জন্য বহিষ্কার হয়েছে, এরপরে আর পরের বারে নমিনেশন দেয়নি, সে বলছে চলে গেছে। ওলি তার এলাকায় তার ছেলেকে এমপি বানাইতে হলে জামাতের ভোট একটু জানতে চাই, মানে এর আগেও কিন্তু আরেকজন সাংসদ আমির হামজা তিনিও কিন্তু নানা ধরনের বক্তব্য বিভিন্ন সময় দিয়েছেন। আর সেক্ষেত্রে এই ধরনের বক্তব্যের ব্যাখ্যা যখন তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, ডিবি তুলে নিয়ে গিয়েছিল, কারেন্টে শক দেওয়া হয়েছিল, যার কারণে তিনি উল্টা পাল্টা বকছেন। মানে রিমান্ডে গেলে উল্টা পাল্টা কথা বলা যায়, একটু জানতে চাই আপনার কাছে। না, রিমান্ডে যাই নাই কোনোদিন, সুতরাং বুঝবো না। ঠেলার নাম বাবাজি। রিমান্ডে যদি নানাভাবে ডিম থেরাপি দেয় তাহলে তো উল্টোপাল্টা বলতেই পারে। তাকে তাহলে গরম ডিম থেরাপি দিছে, এই কারণে বোধহয় উল্টোপাল্টা হয়ে গেছে। তো উল্টোপাল্টা যে হয়েছে মানসিক রোগী, সে সংসদে আসছে কেন? সে আল্লাহ বিল্লাহ করুক। জামাত তাকে তো আল্লাহ বিল্লাহ করুক। জনগণ পাঠিয়েছে, ভোট দিয়েছে। জনগণকে তাহলে জামাত নমিনেশন দিল কেন? এই পাগলাগরে উন্মাদরে জনগণ দিল কেন? আমি হারজা যেসব কথা বলে, হ্যাঁ, সেই সব কথা তো এইসব উন্মাদদের সংসদে দেওয়া উচিত না। আপনারা দেখেন এই যে এখন ছোট এই যে একটা মোটামুটি মার্জিয়া মমতাজ, তিনি বলছে যে শরিয়া আইন কি মানে আকাশ থেকে পড়ছে নাকি, বলেন। সাথে সাথে আর একটা ভয়েস চলে আইছে। তারপরে বলছে যে আমরা একবার বলছে যে আত্মীয়র বাসায় থাকি, এখান থেকে তো আসা যাওয়া আমাদের কষ্ট। তিনি অস্বীকার করলেন, না আমি এটা বলি নাই। তখন ওই যে ইয়েরা ধরছে কি, ওই যে রাশেদ, ওই যে এখন বিএনপিতে রাশেদ ধরছে। তখন টেলিভিশনে ওই অনলাইনে শয়তান আছে, ভয়েস তার দিছে, সে ঠিকই বলতেছে এটা। অর্থাৎ আমার কথা হলো, যারা উদীয়মান রাজনীতিবিদ, যারা নূতন প্রবীণ, অন্তত পক্ষে বাদামালের পোলাও দেশের প্রেসিডেন্ট হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে না, বাদামের পোলা, জুতো ফালিশালাও হয়েছে। আমাদের তো ভাষানিকি প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছিল, স্বশিক্ষিত হলে হয়, কিন্তু মিথ্যা কথাটা বলা। গতকালকে আমরা যেটা দেখেছি যে কিছু কিছু জামায়াত নেতা তারা পরিবারের যে অভ্যন্তরীণ যে জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য, ওয়াশিং মেশিন, ওভেন, এগুলোও কিন্তু চেয়েছেন। হ্যাঁ, চাইছে তো। ওই তো সবাই ছাড়ছিস বলছে না, আমরা ইলেকটেড হলে আমরা সরকারের কিচ্ছু নেব না। পরে ইয়ে চায়, গাড়ি চায়, হাসনাত আব্দুল্লাহ গাড়ি চায়, এখন এরপরে আবার বসার জায়গাও চায়, তো পলিটিক্স করছেন কেমনে? ইলেকশন ক্যাম্পিং করলেন কোথায়? আরে এমপি যেখানে যায়, যেখানে মধু যায়, সেখানে মৌমাছি থাকবে। তো আপনি বাসায় বসে পলিটিক্স করেন, আপনি ইউএনের অফিসের পাশে বসে আপনার ইউনিয়নের ডিস্টার্ব করবেন কেন? অর্থাৎ এখানে যেটা হয়েছে, এখানে ধরেন যেটা বলা হয়েছে, আমাদের দেশ তো ধরেন আমি চীনে গেছি, তো ওরা চাইনিজ ভাষা ছাড়া বলেই না, কিন্তু যেখানে ইংরেজি শেখা দরকার তাদের ইংরেজি শিখাইছে। আমাদের দেশটা তো ওই রকম উন্নত হয় নাই। আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল ভাষাও জানতে হবে না তা না, জানতে হবে। তবে রাজনীতি করতে হলে স্বশিক্ষিত হতে হবে। মিথ্যা কথা বলা, চাঁদে চাঁদে মিথ্যা কথা বলবেন, সকালে বিকালে মিথ্যা কথা বলবেন, এটা উচিত না। ধন্যবাদ। তাহলে ফিরবো আপনার কাছে। অ্যাডভোকেট সৈয়দা আসিফ আশরাফি পাপি, আপনার কাছে একটু জানতে চাই, একই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই। এই যে দেশের সর্বোচ্চ একটি স্থান মহান জাতীয় সংসদ, এখানে দাঁড়িয়ে যে বিভ্রান্তমূলক তথ্য দেওয়া হচ্ছে, মানে এই বিষয়টা, আপনি তো একজন সাংসদ ছিলেন, মানে এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখবেন? যিনি বলছেন যে তার বাবা ৭১-এ মারা গেছেন এবং তার জন্ম ৮১ সালে, আমরা আবার দেখেছি যে খবর প্রকাশ হয়েছে তার বাবা এখনো জীবিত, মানে এটা কি আসলে মানে এখানে? তার আগে আমি একটু কথা বলে নিই যে রাজ্জাকি ভাই যেটা বলেছেন যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, এটা পাপিয়ারা মানে বিএনপি, আমি যদি সক্রিয় রাজনীতিতে আছি, পাপিয়ারা এ ধরনের কথা বলে। এখন হয় কি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, সেটা ঠিক, কারণ রাষ্ট্রের গণতন্ত্র, রাষ্ট্রের সার্বভৌম, রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হওয়ার যদি কোনো সম্ভাবনা সৃষ্টি করে, তখন স্বাভাবিক কারণেই রাষ্ট্রকে রক্ষা করার জন্য, জনগণকে নিরাপদ করার জন্য, সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য যে আন্দোলনটা হয়, যে ঐতিহাসিক ডাকটা, যে আহ্বানটা থাকে, ওই কাতারে তখন যারা যারা এসে পৌঁছায়, সেখানে কিন্তু একটা ঐক্যবদ্ধ রূপ গ্রহণ করে। ঠিক যেমনিভাবে জুলাই আগস্টের অভ্যুত্থানের এই ১৫ বছরের একটা ঐক্যবদ্ধ ব্যাপার,
এখন রাজ্জাকি ভাইয়ারা বললেন যে সংসদে কে স্বাধীনতার পক্ষ কে বিপক্ষ এগুলো নিয়ে কাদা ছুড়াছুড়ি হয় কি ঐতিহাসিকভাবে যে জিনিসটা সত্য, ঐতিহাসিক সত্য বিষয়টা প্রসঙ্গক্রমেই কিন্তু বারবারই চলে আসে। যখন আপনি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলবেন, কেউ যদি দেখা যায় জুলাই আগস্ট নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি আবেগ এবং পণ্য হিসেবে জুলাই আগস্টকে ব্যবহার করে ফায়দা লুটার চেষ্টা করছে এবং নিজেদের ভূমিকাটা জুলাই আগস্টের খুব প্রণিধানযোগ্য হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, তখন স্বাভাবিক কারণেই কিন্তু প্রসঙ্গক্রমে বিষয়টা চলে আসে। আর আমি সত্যি অবাক হয়ে গেলাম যে সংসদ সদস্য ৭১ সালে মুক্তিযুদ্ধের যে তালিকা দিছে, তার মানে যতগুলো শহীদ হয়েছে তার অর্ধেক তার পরিবারেরই। মানে বলতে বলতে টাইম পার হয়ে যাচ্ছে, তাও টাইম আরও লাগছে। যে বিশাল নাতিদীর্ঘ রচনা, এর ভিতরে নিজের পরিচয়টা যে সে পিতৃবিহীন করে ফেললো, মানে বলতে যেয়ে সে একবারও কিন্তু ভাবেনি। দেখেন, তার ৭১ সালে বাবা শহীদ হয়েছে, প্রকাশ্যে জাতীয় সংসদের পার্লামেন্টে সে বলেছে। আবার দেখেন তার ৮১ সালে জন্ম, তাহলে জন্ম নিয়ে নিজেকে একটা প্রশ্নবিদ্ধ করলো। আবার তদন্ত সাপেক্ষে বেরোয় আসলো যে তার বাবা জীবিত আছে। তাহলে এই যে নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করলো, এইটা জামাতের পুরানো অভ্যাস। দেখেন, জামাতের আমির সাহেব বলেছে, আমি একটা মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান। তো মুক্তিযুদ্ধে কে কোথায় কিভাবে কোন যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছে সেটার বর্ণনা কিন্তু উনি দেননি। হ্যাঁ, তাহলে এখন তাদের যে মাথা, এই মাথায় যদি এই ধরনের কথা বলে, তাহলে হাতারা একটা নাম টাম বলে জীবিত বাবাকে মৃত শহীদি বাবা, আর শহীদ বাবার পরে তার নিজের জন্ম, এটা একটা মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে এরকম মানে অসত্য তথ্য নির্ভর সংবাদ পরিবেশন যে নয়, সেটা প্রমাণিত হলো। আর এইখানে যে ব্যাপারটা, যে পর্দা, ওভেন, ফ্রিজ, এরপরে বলবে যে আমাদের সংসদের পার্লামেন্টে বিল জমা দিতে, বক্তৃতা রাখতে প্রিপারেশন নিতে হচ্ছে, রান্না খাওয়ার সময় পাচ্ছি না, যদি প্যাকেট লাঞ্চ টাঞ্চ পার ডে সাপ্লাই দেওয়া দরকার ন্যাম ভবনের আবাসিক জায়গায়, এরকম দাবিও কিন্তু অদূর ভবিষ্যতে পার্লামেন্টে ওঠার সম্ভাবনা খুবই হচ্ছে সন্নিকটে। এখন এখন যারা লিল্লাবড়িকে খেয়ে পড়ে অভ্যস্ত, ইয়ানত, তারপরে ইয়ানতের নাম করে চাঁদাবাজি, বায়তুল মাল, জাকাত, সাদকা, ফিতরা, এগুলো নিয়ে যাদের চলে অভ্যাস, তাদের আচার আচরণ চলন বলনে আপনি দেখবেন এগুলো প্রকাশ হবেই। কারণ সৃষ্টি যার যেখান থেকে, এই সৃষ্টিকে কখনো অস্বীকার করা যায় না। যে আদলের সৃষ্টি, যে কালচারের সৃষ্টি, যে এনভায়রনমেন্টের সৃষ্টি এবং জীবন বিধান পরিচালনার আয় ব্যয় যেটার উপর দিয়ে তৈরি, এইরকম আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি উত্তরণের কোনো পথ নাই। মানে চাঁদাবাজি থেকে এগুলো আসলে ভালো নয়। মানে ইয়ানতের কথা বলছি, ইয়ানত তো চাঁদাবাজি, মানে সেটা তো জোর করে নেওয়া হচ্ছে, জোর করে তো নেওয়া হচ্ছে। মানুষের বাসায় যে বাধ্য করা হচ্ছে যে ঠিক আছে 2 টাকা পারলে দেন, 1 টাকা পারলে দেন। এটা ধরেন যে একটা নিম্ন শ্রেণীর রিক্সা চালকের কাছে, একটা বস্তিতে যে মেয়েটা হোটেলে থালা বাসন মেজে খায়, তার কাছে যে 2 টাকা নিচ্ছে ওই তালিম ক্লাসের নাম করে, 1 টাকা নিচ্ছে। আবার কোটিপতি পুঁজিপতি যারা আছে তাদের কাছে লক্ষ টাকা নিচ্ছে। কিন্তু অনেক জায়গায় তো দেখা যাচ্ছে হাদিস কোরআন বিক্রি করে নিচ্ছে, জোরপূর্বক দেশীয় অস্ত্র দিয়ে জোরপূর্বক অথবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে জোরপূর্বক নেওয়া হচ্ছে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে জোরপূর্বক নিচ্ছে, সেটা হচ্ছে আপনার বাংলাদেশের বিত্তশালী ব্যক্তির কাছ থেকে, বিত্তশালীর ব্যক্তির কাছ থেকে। একটি মুদি দোকানও কি তিনিও কি বিত্তশালী? যিনি মুদি দোকানদার, না, মুদির দোকানদারের কাছে যে চাঁদাবাজিটা হচ্ছে, কি ধরেন রাস্তাঘাটে পথে চাঁদাবাজি, তো চাঁদাবাজি। এখন চাঁদাবাজিটা ইসলামিক কায়দা কানুনের ভিতর দিয়ে চাঁদাবাজি, যেমন ইয়ানত, বায়তুল মাল, হাদিয়া, এগুলো ইসলামিক ল্যাঙ্গুয়েজ, কিন্তু বেসিক্যালি তো চাঁদাবাজি। বেসিক্যালি তো অন্যের অর্থ দিয়ে নিজে চলা, বেসিক্যালি তো অন্যের অর্থকে কেন্দ্র করে দল চালানো। একটা বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, আজকে তুরস্ক টাকা দিচ্ছে, আজকে মিশর টাকা দিচ্ছে জামাত ইসলামকে যে ওখানে 52টা গরু জবাই দাও। তো 52টা গরু কি কোরবানি হয় ওইভাবে পয়সা দিয়ে তুলে? ওটা ঈদের আগের দিন জবাই করে বিলি করা যাবে। তারপরে এই যে জাকাতের সামগ্রী গাজীপুরে দিচ্ছে জামাতের আমিরের নেতৃত্বে, এবার তার নির্বাচনী এলাকায় দিল। তো তাহলে একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক করতে গেলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া উচিত, এবং ত্রাণ তহবিল থেকে এমপিদেরকে টাকা দিচ্ছে, সমান অংশে টাকা দিচ্ছে। সব এমপিদেরকে 10 লক্ষ টাকা করে রোজারি দিয়ে দিচ্ছে, এবং কুরবানি ঈদেও কিন্তু সব এমপিদের একইভাবে দেওয়া হয়েছে। তো একটা সিস্টেম তো থাকতে হবে। এখন এই যে এনজিও ভিত্তিক রাষ্ট্রগুলি, তারা এই এনজিওর নাম করে এই যে প্রমোট করছে বিশেষ বিশেষ দল, বিশেষ বিশেষ ব্যক্তি, এগুলো দেশের ভিতর কি বিভ্রান্ত তৈরি হচ্ছে না? বিভ্রান্ত তো তৈরি হচ্ছে। দান খয়রাতেরও তো সিস্টেম আছে। আপনি দেখেন কওমি মাদ্রাসার থেকে যারা বের হয়েছে আলেম ওলেমারা, ওনারা অরিজিনালি ইসলামের যে জিসটা,
সেইটার বাইরে কিন্তু ওনারা কখনো যান না। এবং আমি নিজেও কওমি মাদ্রাসার একজন অনুসারী আপনি বলতে পারেন, কি রেসপেক্ট যেটা সেটা বলতে পারেন, কিন্তু আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক যারা বেরোচ্ছে তারা অরিজিনালি প্রোডাক্ট হচ্ছে জামাত ইসলামের। এখন এই আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক সবাই কিন্তু কওমি মাদ্রাসার এই 1.5 বছর 2 বছরে যত মুয়াজ্জেম ইমাম যারা ছিলেন মসজিদে সব কিছুতে মাদ্রাসার সবগুলোকে কিন্তু বের করে দিছে, বের করে দিয়ে জামাত ইসলাম সব দখল করে দিয়েছে গোটা বাংলাদেশের এই যে ইউনূস সরকার অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায়। তাহলে এখানেও সরকারকে দৃষ্টি দিতে হবে যে এই যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যারা অরিজিনাল ইমাম মুয়াজ্জেম তাদেরকে বাদ দিয়ে জামাত ইসলাম দখল করে নিচ্ছে, এই দখল মুক্ত করতে হবে এখন ধর্মীয় প্রতিষ্ঠান। এটাও কিন্তু সরকারের উপর একটা গুরু দায়িত্ব। জি, ধন্যবাদ আপনাকে। এবং কওমি মাদ্রাসারা এই ব্যাপারে স্ট্রং ভূমিকা রেখে দখল মুক্ত হওয়ার ব্যাপারে ওনাদেরকেও তো অন্ততপক্ষে কথাবার্তা এবং সমাধানের জন্য একটা পথ ওনাদেরও বের করা ধন্যবাদ দরকার। আপনাকে। জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজিকে আপনার কাছে একটু ফিরতে চাই। এই যে মাদ্রাসা দখল করে নেয়ার যে অভিযোগ দিলেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফে পাপিয়া, আপনি এই বিষয়ে কারা কি বলবেন? দখল করে নিচ্ছে মাদ্রাসা? জামাতের কথা বলছেন। এই জন্য আপনি জামাতের লোক একটা দাওয়াত দিবেন অলওয়েজ। আপনি যেহেতু রাজনৈতিক বিশ্লেষক, না এই কারণে রাজনৈতিক আমি আপনার বিশ্লেষক কাছ হইলে থেকে উনি জিজ্ঞেস করছি। বলছেন যে জামাত দখল করে, আমি কেমনে বলবো দখল করে কি করে না? আপনি তো আমার প্রশ্ন করলেন দখল করে, আপনি কি বলেন, আমি কিভাবে বলবো ওরা দখল করে? এটা ডেফিনেটলি ইটস এ কোশ্চেন রিলেটিং টু জামাত পিপল। সুতরাং নেক্সট টাইম তাদেরকে ইনভাইট করবেন। মানে আপনি এই বিষয়ে কোনো দ্বিমত পোষণ না করবেন? আমি জানি না তো, যেটা আমি কিভাবে আচ্ছা, বলবো? ওই যে উনি বলছেন উনি যেমন একটা কথা 2 বলছিলেন টাকা যে করে জামাত টাকা নিতে। আমার কথা হলো যে আমার যে রাজনীতিটা কোন দিকে যাচ্ছে সেই আলোচনা, সেই আলোচনায় যদি আসেন, আজিজ ভাইয়ের একটা কথা আমি শুনলাম, জি, আমি তার please। কথাটা অ্যাপ্রিসিয়েট করি, যে যেখানে মধু সেখানে মৌমাছি যায়, যেখানে এমপি মুভ করে সেখানেই কর্মীরা যাবে। এমপির কাজ তা নয়। এমপির কাজ পার্লামেন্টে আইন প্রণয়ন করবে, শুধুই এই কাজ। এটা হল বেসিক কাজ। যেমন এই যে অর্থ বিল, এই দেশের মানুষ জানেই তো না যে যে বাজেট অধিবেশন হচ্ছে অর্থ বিলটা কি। অর্থ বিল একটা আইন। এখানে টাকা যেভাবে বরাদ্দ মানে খরচ হবে, খরচটা লেখা থাকে, লিপিবদ্ধ করা থাকে, কোন কোন খাতে কিভাবে টাকা ব্যয় করবে। এক খাতের টাকা আর এক খাতে নিতে পারবে না, দ্যাট ইজ ল। এই লটা পাস করবে, এই অর্থ বিল যে ল, এই লটা পাস করার জন্য আলোচনা চলবে পার্লামেন্টে। কথাটা বোঝার চেষ্টা করি। জি, শিওর। তা সেই যে আলোচনাটা পার্লামেন্টে হবে, আমার পার্লামেন্টে কি সে আলোচনা হচ্ছে? এখন যেখানে এমপি সেখানে কর্মী দৌড়াবে কেন? কর্মী দৌড়াবে উপজেলা চেয়ারম্যানের পিছে, যদি কাজের জন্য হয়। কিন্তু আমাদের রাজনীতি প্রেক্ষাপট আসলে তাই বলে আপনি কিনা? ভাই, আমি সংবিধান নিয়ে বলতেছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। এমপির কাজ না এগুলো, সংবিধানে বলা আছে তাদের কি কাজ। সংবিধানে বলা আছে তার কাজ আইন প্রণয়ন করা, সংবিধানে কাজ বলা আছে তার রাষ্ট্রপতি নির্বাচন করবে, সংবিধানে বলা আছে স্পিকার নির্বাচন করবে, আইন প্রণয়ন করবে, এই অর্থ বিল বাজেট পাস করবে, অন্যান্য সারা দেশের উপর একটা ওভারঅল আইনি সুপারভাইজেশন রাখবে। একজন এমপি, যে কোনো একটা উপজেলা একটা এমপি, একটা লোকাল এলাকার একটা এমপি একটা আইনের জন্য প্রস্তাব নিয়ে আসতে পারে পার্লামেন্টে। আইনটা যখন হয়ে যাবে, এটা শুধু তো ওই মেম্বার, ওই সংসদ সদস্যের এলাকার জন্য তো ওই আইনটা না, ওই আইনটা গোটা দেশের জন্যে। যে আইনটাই পাশ করে গোটা দেশের জন্য। এখন কেন এই যেখানে এমপি সেখানে দৌড়াবে? তার মানে মধু আছে। আর সেই মধুটা কি সেটা আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। মধুটা কি? মধুটা হইল এমপি মধু কেন? আপনি ইতিমধ্যে জানবেন যে 1400 কোটি টাকা বোধহয় উন্নয়ন খাতের বাজেট আছে। জি। এটা যাবে কোথায়? জেলা, মানে একেবারে ফাইনালি গিয়ে উপজেলায়, উপজেলা পর্যন্ত। জি। আচ্ছা, কেন কথাটা আনতেছি? 213 জন এমপি পার্লামেন্টে আছে ক্ষমতাসীন দলের। আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন তো কয়জনের কথা বলে? 3 জন, 4 জন, 5 জন, এর বেশি আপনি পাবেন না। এখন আসেন কথাটা তাহলে হচ্ছে না কেন? কথা বলার কি স্বাধীনতা নাই? কারণ ওখানে যদি সে ডিবেট করতে যায়, ডিবেট ইজ এন আর্গুমেন্ট। তার সরকারি দলের মন্ত্রী একটা কথা বললো, সেটা নিয়ে ডিবেট করার জায়গা ওইটা। তার নিজ দলের লোকেরা, আমি বিরোধী দল বাদ দিব না, ইমেটেরিয়াল, কারণ আমার 213টা সিট আছে, সুতরাং নিজেদের মধ্যেই ডিবেট হইতে হবে। আমি কোনো ডিবেট দেখি না। একটা এক্সাম্পল দিই, আমি নাম বলবো না, প্রশ্ন করবেন না। 74 কোটি টাকা একটা উপজেলার জন্য বাজেট হয়েছে, একটা উপজেলার। জেলাওয়ারি বাজেট হলো 22 কোটি, 22.1, ধরেন 22 কোটি বাজেট জেলাওয়ারি। তাতে উপজেলায় পরে গিয়ে রাফলি প্রায় 3 কোটির মতো। সেখানে একটা উপজেলার জন্য বরাদ্দ হয়েছে 74 কোটি টাকা।
তাহলে এই যে এমপি ৭৪ কোটি টাকা তার এলাকার জন্য নিতে পারছেন, সে সবচেয়ে বেশি মধু বহন করতেছেন, সবচেয়ে বেশি মধু সে বহন করতেছেন। অন্তর্বর্তী সরকারের সময় তো আমরা দেখেছি যে আমি তো সরকারের ভাই নেই প্রেজেন্ট কিন্তু- গভর্নমেন্ট নিয়ে থাকবো, অন্তর্বর্তীকালীন সরকার মানে সরকারের নেই কিন্তু অনেক ব্যক্তি হ্যাঁ, তার উপজেলায় এর আমি চাইতে কি বেশি আমি কি সাপোর্ট বরাদ্দ করছি নিয়েছে। শুনছেন কোথাও? না, আমি আপনাকে মনে করি আমি তো সেটার তো দ্বিমত মধুর কথা বলছেন, আমি মানে তা আমি এই বললাম যে ডিবেট করলাম, অন্তর্বর্তী সরকারের সময় তাই এটা- মধু ছিল। তাই ডিবেট করতেছেন কেন? ছিল তো, ওখানে যারা বেশি নিছে, বেশি মধু নিছে, তো সেই এখন শেখ হাসিনার সরকার নাই, তার উপজেলায় কি কি করছে সেটার বিচার হইতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা কি করব? আপনি বলছি এটা বলার পিছে কারণটা কি? এটা বলার পিছে কারণ হলো 213 জন এমপি তারা কি পার্লামেন্টের বিষয়ে বলছে যে আমরা বঞ্চিত হব, আমার উপজেলা বঞ্চিত হবে? আপনি দোষে নিচ্ছেন কেন? মানে আপনি তো বরাদ্দটা সব উপজেলার জন্য, তাই একজনে যদি ৭৪ কোটি টাকা নিয়ে যায়, তাহলে এই 213 জন কেন আলাপ করতেছে না যে তাহলে আমরা পাবো কি? আমার কথাটা হলো ওইখানে পার্লামেন্ট থাকবে সেই সব বিষয় নিয়ে আলোচনা। আমার বক্তব্যটা ওইখানে, পার্লামেন্ট আপনি এইসব বিষয়ে আলোচনা করেন, পার্লামেন্ট ওই আলোচনা করার জন্য না। অশালীন একটা ঘটনা নিয়ে কোথায় কে ধর্ষিত হয়েছে, তার এইটা করছে সেইটা করছে, সেটার জন্য আইন চলবে। আপনি পার্লামেন্টে আজকে ইন্ডিয়ার থেকে যে জাহিদ কাণ্ড ঘটলো, যেটা জাহিদ কাণ্ডতে কি হয়েছে সেটার জন্য আমাদের সমালোচনা অনেক করতেছি, আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে, তো আমাদেরকে অপমান ইত্যাদি। আলোচনাটা সংসদে হচ্ছে না কেন? হোয়াই? এটা সংসদে আসবে, XYZ কেন আনবে? রাষ্ট্রের যারা দায়িত্ব 213 আপনারা আনবেন যে এইটা কি করা উচিত, আপনি পার্লামেন্টে আনবেন, এবং সেখানে দেখেন বিরোধী দল কি বলে। ঠিক তখন বিরোধী দল বলবে এসে আমরা যা বলছি তা তো শুনেন নাই। একটা কথার কথা বলছি, আপনি গণভোট মানেন নাই, এইটা মানেন নাই, সেটা আপনি তো বিরোধী দল তো আপনি তো 2/3 মেজরিটি আছে, কেন আলোচনাটা আসেন আমি জানতে চাই। ওখানে আলোচনা আসতে হবে। আমার দেশের প্রধানমন্ত্রীর প্রতিনিধি তথা রাষ্ট্রের প্রতিনিধি, তাকে নিয়ে এই ঘটনা ঘটলো, এটার ইনস অ্যান্ড আউট এটা আলোচনা করতে পার্লামেন্টে। আপনি সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রীয়ভাবে, জাস্ট অল অফ ইউর কিপিং সাইলেন্ট। তো আলোচনাটা কি হচ্ছে পার্লামেন্ট, আমি সেটা বলছি। আপনি 20টা উপজেলার বরাদ্দ যখন একটা উপজেলায় চলে যায়, তখন যখন সেই দলের সমস্ত মেম্বার অফ পার্লামেন্টরা চুপচাপ বসে কথা বলেন না, তো আপনি সেই পার্লামেন্টটাকে কি অ্যাক্টিভ পার্লামেন্ট বলবেন? আপনি সব বাদ দেন না, নিজের বরাদ্দ আপনি তো ওই বিরোধী দলের সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকুক কি না থাকুক, বরাদ্দটা টোটাল দেশের জন্য। সেখানে একটা উপজেলায় 74 কোটি টাকা চলে গেছে, আমি এখন পর্যন্ত আলোচনা শুনি না। আমাদের এত বড় একটা অপমান করলো এই সরকারি ভাষায় যারা ফেরত আসছেন ইন্ডিয়ার থেকে, কোনো আলোচনা তো নাই। আপনি এই সমস্ত আলোচনার আমরা পার্লামেন্ট, আমার বক্তব্য হলো ওইখানে আপনি মুক্তিযুদ্ধের পক্ষ থেকে আলোচনা করেন না। 55 বছর ধরে তো করলেন, এখনো করেন না মাঠে। 17 বছর তো আপনারা ছিলেনই না, ক্ষমতায় ছিলেন না, আমাদেরকে নির্যাতন করা হয়েছে, কেউ ছিল, আলোচনাটা চলতে। বাট পার্লামেন্টে কি করবেন? পার্লামেন্ট পবিত্র জায়গা, পার্লামেন্ট একটা পুরা রাষ্ট্রের হৃৎপিণ্ড, সেইখানে কি আলাপ করেন? এই বরাদ্দ নিয়ে আলাপ করেন। আমি দেখতে চাই অন্যান্য এমপিরাও বলুক আমাদের বরাদ্দ তো উনি নিয়ে গেছেন, আর আমাদের পার্লামেন্টে আমরা দেখতে চাই যে তারা সবাই কথা বলতে পারে। আপনি বিরোধী দলের সাথে বাদ দেন, কারণ বিরোধী দলের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়া হয়েছিল, যে সিদ্ধান্ত নিয়ে নির্বাচন হইলো, সেটা যখন নাই, সুতরাং আমরা তাদের পাবেন না তো। জি, ধন্যবাদ আপনাকে। জনাব এম এ আজিজ, একটু আসতে চাই, যে প্রসঙ্গ উঠলো, আমরা দেখছি যে সম্প্রতি আমাদের উপদেষ্টা জাহিদুর রহমান তিনি ভারতে গেলেন, তাকে বিমানবন্দরে বসিয়ে রাখা হলো দীর্ঘ সময় এবং প্রতিবাদ স্বরূপ তিনি দেশে ফিরে আসলেন। এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটি আসলে আমাদের জন্য আসলে কি বার্তা দেয়? এটা আমাদের জন্য অপমানজনক। আর তিনি সরকারের উপদেষ্টা, তিনি রেড পাসপোর্ট নিয়ে যাওয়া উচিত ছিল, তিনি করেন নাই কেন? যদিও সরকার থেকে আগে ইনফরমেশন দিয়েছে, তারা এইভাবে 2.5 ঘন্টা একজন উপদেষ্টাকে বসিয়ে রাখা, তারা তো আগে তার ব্যাপারে সেটেল। এবং ওখানে যেটা বলা হয়েছে যে তার ব্যাপারে একটা নেগেটিভ, তাদের অনলাইনে অর্থাৎ সিকিউরিটিতে নেগেটিভ লেখা ইন্ডিকেশন ছিল, এই জন্য তাকে ওটা ফাইনালি ক্লিয়ার করছে। কিন্তু উনি জেদ করে চলে আসছে, প্রতিবাদ স্বরূপ চলে আসছে। আমার বক্তব্য হচ্ছে এটা তো নিশ্চিন্ত অনাকাঙ্ক্ষিত, এটা তো হওয়া উচিত হয় নাই, কারণ ওখানেই তো তিনি একটা ইয়েতে গেছে, সবাই গেছে, তো সেখানে তাকে তো যেতে হওয়া উচিত ছিল। এটা আমাদের জন্য অবশ্যই অপমানজনক, নিন্দনীয়, এবং সে জেদ করে আসছে প্রতিবাদ হিসেবে, এটাও ঠিক করেছে। মানে এই মুহূর্তে সরকার আসলে কি করা আছে এই বিষয় নিয়ে? সরকারের কিছু করার নাই, প্রতিবাদ করেই তো আইছে। আর সরকার কি করবে? সরকার কি করবে? কি করবে? এটা কি করবে? আমার বক্তব্য হলো মৌখিক প্রতিবাদ বা হচ্ছে, মানে এই বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম যে এই বিষয়টি নিয়ে সরকারের
আরো না, সরকার তো বলছে বেশি কিছু করার আছে এখানে কিনা? তো এখানে হাই কমিশনকে তলব করছে এবং স্ট্রং প্রতিবাদ করছে তো এই ব্যাপারে, করছে তো, এইটাই তো অফিসিয়াল ডিপ্লোম্যাটিক, এইটাই তো প্রসেস, সেটা করছে তো। এখন সেই অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত তার দেশকে কমিউনিকেট করবে, এটাই তো নিয়ম। জি, আমরা আর যেটা বলছেন, উপদেষ্টার সাথে এমন রূঢ় আচরণ আমরা দেখলাম, আবার দেখছি যে সীমান্ত কিন্তু খুব উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে এখন। সে দেশের নাগরিকদেরকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। এই বিষয়ে আসলে সরকারের কি করার আছে? না দেখেন, হিউম্যান রাইটস ওয়াচ একটা প্রতিবাদ দিয়েছে এবং সেখানে স্ট্রংলি কন্ডেম করছে এটা। কারণ হচ্ছে ভারতের সাথে আমাদের আপনার কৌশলপত্র স্বাক্ষর করা আছে, জাতিসংঘের মানবাধিকার সনদে দুই পক্ষই অনুস্বাক্ষরকারী, অর্থাৎ ভারত এবং বাংলাদেশ স্বাক্ষরকারী। সেখানে কিন্তু বলা আছে যে আপনি যদি এক দেশ থেকে আরেক দেশে প্রত্যাবর্তন বা পুশিন বা পুশব্যাক করতে চান, তার তো আইনি ভিত্তি আছে, আইনি সিস্টেম আছে, দুই দেশে এগ্রি করছে, কিন্তু ভারত এটা মানে না। ভারত জোর করে বাংলাভাষী হলেই হলো, যেমন ধরেন পশ্চিমবঙ্গের শুধু বাংলাভাষী না, মুসলিম হলেই পশ্চিমবঙ্গে, আমি ওটাই বলতে পাঠিয়ে দেওয়া। বাংলাভাষী কি আসলে বন্ধুত্ব? একদিকে তো তারা বন্ধুত্বের কথা বলছেন, না মানে এটা বন্ধুত্বের কোনো আচরণের মধ্যে পড়ে বন্ধু কিনা? আচরণের মধ্যে অনেক কিছুই পড়ে নাই। শোনেন, এখন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার বাবা মার বাড়ি তো বরিশাল আগলঝোর উপজেলায়, হ্যাঁ, তিনি তো ওখানে গেছেন। শুভেন্দু অধিকারী নিজে বলেছে তো আমার কথা হলো, তার এখন তারা আইন করছে বাংলাভাষী মুসলমান হইতে হবে, বাংলাভাষী হিন্দু হইলে হবে না, হিন্দু তারা তো বাংলাভাষী, তো তাকে সহ যদি এখানে পুষিন করতো তাহলে আমাদের কথা হলো আশ্রয় দিতাম। তো এটা ডাবল স্ট্যান্ডার্ড না, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে ওখানে বাঙালি মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা। এবং ওখানে আপনার সবচাইতে সামরিক বিশেষজ্ঞ একজন বলছে যে আমাদের আপনার চিকেন নেক হচ্ছে 20 থেকে 22 কিলোমিটার দৈর্ঘ্য। এখানে যদি চীন অথবা অন্য শত্রুপক্ষ আক্রমণ করে এটা বন্ধ করে দেয়, তাহলে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। সুতরাং যুক্তরাষ্ট্র যেমন আপনার কাছ থেকে ওই যে কি নামটা ভুলে গেছি, কোন দেশের কাছ থেকে জায়গা কিনে নিছে তাদের বাণিজ্য সুবিধার্থে, ওইভাবে বাংলাদেশের রংপুরকে দখল করে বিভাগকে, রংপুরকে $20 মিলিয়ন দিয়ে বাংলাদেশ কাছ থেকে কিনে নেওয়া দরকার। এবং যদি তারা না দেয় তাহলে তিনি সামরিক শক্তি ব্যবহার করতে বলছে। বলেন তো তার সাথে কেমনি সম্পর্ক থাকে বলেন। এরপরে দি হিন্দু রিপোর্ট লেখছে কি কি ইস্যুতে বাংলাদেশের সাথে টানাপোড়েন চলে। ধরো তারা উল্লেখ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের একটা সম্পর্ক খারাপ ছিল ভারতের, কিন্তু এই সরকার তো এখন গঙ্গা চুক্তি আছে, কিন্তু সরকার পক্ষ থেকে তো বলা হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশে কোনো টানাপোড়েন সম্পর্ক নেই এই মুহূর্তে বলেন নাই তো কেউ। এর আগে আমরা সম্প্রতি কিছু আগে ছিল, আগে বাংলাদেশ আশা করছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো একটা টানাপোড়েন ছিল। তারা ওই প্রথমেই বলছে 7 সিস্টার আলাদা করবে, হিমালয় পর্বত থেকে সব আমাদের, এরকম বলছে না মন্তব্য। তখন সম্পর্ক খারাপ হয়ে গেছিল। আমাদের ধরেন পাসপোর্ট ভিসা বন্ধ হয়ে গেছে, আমাদের এখান থেকে অনেকে ভারতে যেতে, এটা ভিসা টিসা সব বন্ধ হয়ে গেছে। তো এইটা তো এখন তো এটা চালু হওয়ার কথা ছিল, চালু হয় নাই তো, বরং সব পুশিন হচ্ছে। এখন তো সম্পর্ক ভিতরে ভিতরে খারাপ চলছে, কিন্তু এই সরকার ওই আগের মতো তাফালিং করে না, এই জন্য বুঝতে কষ্ট। কিন্তু ভিতরে ভিতরে কিন্তু পুরো ক্ষত তৈরি হয়েছে। কারণ সর্বক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হচ্ছে সর্বক্ষেত্রে ভারতের সাথে অসহযোগিতা হচ্ছে। কারণ এটার দুটো কারণ হতে পারে। একটা হতে পারে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকানোর জন্য একটা চাপ তৈরি হতে পারে, অথবা শেখ হাসিনা প্রায় 25 থেকে 30-40টা চুক্তি করে গেছে সব ভারতের অনুকূলে। সুতরাং ওই শুভেন্দু অধিকারীকে বলছে তুমি তাফালিং করো যাতে চুক্তি বাতিল না করতে পারে, এটাও হতে পারে। হ্যাঁ, আবার ফের বললাম যে তার নাম হলো ভাদর কার্নাট, সে বিশেষজ্ঞ, তাকেও বলতে পারে যে তোমরা করো। এবং তার সাথে সাংবাদিক, বুদ্ধিজীবী, বোদ্ধা তারাও নামছে যে রংপুর দখল করো। এই একটা প্রবণতা চলছে। সুতরাং সম্পর্ক তো ভালো নাই বাংলাদেশের সাথে, সম্পর্ক এখন উপরের দিকে যাই দেখেন ভিতরে ভালো নাই।
ফিরবো আপনার কাছে একবার। জনাব পাপি, আপনার কাছে একটু আসতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছেন যে প্রতিশোধ পরায়ণ রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে, এবং তিনি বলছেন যে যদি প্রতিশোধ নেওয়া হয় তাহলে যে ভাঙা হাড় ভাঙা হাড় ঠিক হবে না, এবং তার যে ব্যথা সেটিও সারবে না। আমরা দেখেছি যে গত 18 মাস এবং তার আগে 17 বছর এই যে প্রতিশোধ পরায়ণ রাজনীতি আমরা দেখছি। যদি প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো আমরা প্রতিশোধ পরায়ণ রাজনীতি থেকে বের হয়ে আসতে পারতাম, তাহলে আজকের বাংলাদেশের আসলে চেহারাটা কেমন হতো? আচ্ছা, এই কথার প্রশ্নটা আমি সবার শেষে দিচ্ছি, তার আগে আমি একটু বলে নিই। এই প্রশ্নটা একটু উত্তর চাই, তার আগে আপনি যেটা বলতে চাচ্ছেন একটু সংক্ষেপে জানতে চাই। হ্যাঁ, যেমন এই যে রাজ্জাকি ভাই যেটা বললেন যে এই সংস্কার এগুলো করে কি হলো, ওখানে যদি কোনো কিছু হচ্ছে না। আসলে যে সংস্কারটা ঐক্যমত কমিশন নিয়ে আসছিল ঝুড়িতে করে, এটা বিদেশি সংস্কার, এবং তারা রাষ্ট্রের সংস্কার করতে যাচ্ছে। রাষ্ট্র নিয়ন্ত্রণ কে করে, রাষ্ট্র পরিচালনা কে করে, রাষ্ট্র কিসের মাধ্যমে পরিচালিত হয়? একটা রাজনৈতিক সংগঠনের মাধ্যমে, এবং সেই সংগঠন হচ্ছে নির্বাচিত হয় কার দ্বারা? জনগণের দ্বারা। এবং জনগণের দ্বারা নির্বাচিত রাজনৈতিক সংগঠনের এমপিরা কেউ ক্ষমতাসীন, কেউ বিরোধী দল, এবং তারা পরিচালিত হয় সংবিধানের মাধ্যমে। এটা হচ্ছে বাস্তব। তাহলে এখানে প্রথম উচিত ছিল রাজনৈতিক সংগঠনগুলো হচ্ছে সংস্কার করা। রাজনৈতিক সংগঠন যদি আপনি সংস্কার করেন, তাহলে বাংলাদেশের 90% সমস্যার সমাধান কিন্তু হয়ে যেত। এটা আসলে কিন্তু কিভাবে ঐক্যমত রাষ্ট্র কিভাবে? সংগঠনগুলোকে সংস্কার করা, রাজনৈতিক সংগঠনই তো সব। রাজনৈতিক সংগঠন ছাড়া কি আপনি রাষ্ট্রকে চালাচ্ছে কে? রাষ্ট্র কিসের দ্বারা পরিচালিত হচ্ছে? রাষ্ট্র কার দ্বারা পরিচালিত হচ্ছে? রাজনৈতিক সংগঠন অথবা সরকার যিনি থাকবেন তার দ্বারাই চলছে। সে তো রাজনৈতিক সংগঠনের নেতা। তো রাজনৈতিক সংগঠনের নেতা কার দ্বারা নির্বাচিত হচ্ছে? জনগণের দ্বারা। তা আপনি যখন রাজনৈতিক দলগুলোকে ঠিকঠাক মতো করে একটা সংস্কারের ভিতরে, কাঠামোর ভিতরে আনতে পারবেন, তাহলে তখন কিন্তু আপনার রাষ্ট্রীয় সংস্কার নর্মালি হয়ে যায়। কিন্তু এরা করলো কি, গোড়ায় হাতটা দিয়ে আগায় হাত দিয়ে দিল। ওই যে এজেন্ডা ঝুড়িতে করে আনছে, আগায় হাত দিতে যে হয়েছে কি, সমস্যা যদি গোড়াতে হয় তা আগায় হাত দিয়ে আপনি তো হবে না। তো এইটা করার কারণে কিন্তু বাংলাদেশের প্রবলেমগুলো আরও ব্যাপক আকার ধারণ করছে। রাজ্জাকি ভাই বললেন কথা কই বলতেছে, কে বলতেছে? কথা সবাই বলতেছে, এখন নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট কথা বলছে। বিরোধী দল তো মেইন তৎপর থাকবে। বিরোধী দল পাশ হবে না আইন, বিরোধী দলের পক্ষে মতামত যাবে না, কিন্তু তার স্বচ্ছতা এবং জনগণের কাছে জবাবদিহিতার জায়গাটুকু থেকেই কিন্তু বলতে হবে। মানে বিরোধী দল আসলে কোথায় বলবে? সংসদেই তো কথা অবশ্যই সংসদে বলবে। সংসদে বিরোধী দল তারা বলছেন যে সংসদে পক্ষপাত অভিযোগ করেছেন যে স্পিকারের বিরুদ্ধে। হ্যাঁ, এটা একটা ভেগ কথা, কারণ একটা সংসদের আইন আপনার সময়টা নির্ধারিত থাকে আনুপাতিক হার অনুসারে, যে বিরোধী দল কতটুকু সময় পাবে, সরকারি দল কতটুকু সময় পাবে। ওই সময়ের ভিতর সরকারি দল কাকে কতটুকু বরাদ্দ করবে সেটা চিফ হুইপ এবং হুইপরা নির্ধারণ করে। আর বিরোধী দলের চিফ হুইপ এবং হুইপরা নির্ধারণ করে তারাই নামের তালিকা দেয় যে আমার অমুক অমুক বক্তৃতা রাখবে এবং তাকে এত মিনিট করে সময়, সেই মিনিটটা পুরো সময়টা কাভার করবে। ধরেন 8 ঘন্টা 16 ঘন্টার ভিতর ধরেন আপনার যদি আপনি 60% ঘন্টা সরকারি দল পায়, তাহলে 40% বিরোধী দল পাচ্ছে। তো ওই 40% ঘন্টা বিরোধী দলের কারা কোথায় কতটুকু দিবে, এটা কিন্তু চিফ হুইপরাই স্পিকারের কাছে জমা দেন। এখানে স্পিকার ইচ্ছা করলে 2 মিনিট 1 মিনিট বাড়াতে পারে। অভিযোগ দিতে, শুনেন, জামাত তো একটা অভিযোগেরই দল। এদের অভিযোগ ছাড়া কি আছে? সারা জীবন দুঃখ কান্দে। তো এই দুঃখান্দা দলের চোখের পানি রুমাল নিয়ে পার্মানেন্ট থাকা ছাড়া, আর মোছা ছাড়া, আর সান্ত্বনার বাণী দেয়া ছাড়া রাষ্ট্র হিসেবে আপনার আমার আর ওদের কোনো দায়িত্ব নেই। আচ্ছা ভাই, আরেকটা কথা বললেন উপজেলা চেয়ারম্যানকে নিয়ে, যে উপজেলা চেয়ারম্যান উন্নয়ন করবে, এটা তো ইয়ের দায়িত্ব। উপজেলা চেয়ারম্যান পোস্টটাই তো তুলে দেওয়া উচিত, কারণ এটাতে উপজেলা চেয়ারম্যান দেখবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছ থেকে তাদের যে বরাদ্দ ভিক্ষার মতো চেয়ে তাদের কাছ থেকে নিয়ে তখন সে সেইগুলা তার নিজের মন মতো সেটা করে। এখন এইভাবে করলে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে যখন সে অ্যালট নিচ্ছে, চেয়ে নিচ্ছে, নিয়ে আলটিমেটলি তো সেখানে কোনো কাজ হচ্ছে না, সেটা হরিলুটি কিন্তু হয় অধিকাংশ ক্ষেত্রেই। আমি যেটা দেখেছি, সর্বত্রই হয় কিনা জানি না, আমি যেটা দেখেছি। ভাই আরেকটা কথা বললেন যে একটা থানায় এত টাকা বরাদ্দ হচ্ছে, আর একটা থানায় এত টাকা বরাদ্দ হচ্ছে, কম বেশির পার্থক্যটা তো বেশিটা হয়তো উনি সরকারি দলেরই দেখিয়েছেন, আর কমটা হয়তো বিরোধী দলেরই দেখিয়েছেন। কিন্তু আমি এখানে জানি না যে বলেননি, ক্লিয়ার করে বলেননি। এইখানে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে সকল উপজেলায় একরকম সমস্যা থাকে না। তো কোনো উপজেলায় যদি বেশি সমস্যা থাকে,
তাহলে সেখানে বেশি বরাদ্দ যাবে। আর কোনো উপজেলায় যদি বিগত সরকারের আমলে কিছু কাজ কাম হয়ে 20% সমস্যা থাকে, তাহলে সেখানে কম বরাদ্দ যাবে। কিন্তু বেশি বরাদ্দ হলে মধু খাওয়া যাবে, করাপশন হবে, দুর্নীতি হবে, এইটা আমি বিশ্বাস আর করতে চাই না জুলাই আগস্টের পরে। কারণ আমি মনে করি ঠিকাদারেরও পেশাদারিত্ব থাকা উচিত, অফিসিয়ালি ইঞ্জিনিয়ার যারা থাকবেন তাদেরও পেশাদারিত্ব থাকা উচিত, এবং যে এমপি সাহেব বরাদ্দ নিয়ে যাচ্ছেন ওনারও তদারকির একটা পেশাদারিত্ব এবং জনগণের কাছে কমিটমেন্ট, এই তিনটা জিনিস একত্রিত করলে রাষ্ট্রীয় সম্পদ তছরূপ যদি না হয়, তাহলে যেই কাজের লংজিভিটি 10 বছর থাকার কথা 2 বছরে যাতে নষ্ট না হয়। যারা তদারকি করবেন তাদেরকে আসলে তদারকি কে করবে? কারণ আমরা দেখছি যে এই যে উন্নয়নমূলক যে কর্মকাণ্ড ঠিকাদাররা রাস্তা কেটে রাখছে, অথবা তারা কোনো উন্নয়নমূলক কাজ যদি করেন, প্রকল্প গ্রহণ করেন, সেই প্রকল্প আমরা দেখছি যে বছরের পর বছর ফেলে রাখা হচ্ছে, এক বাজেট যাচ্ছে আরেক বাজেট আসছে এবং খরচ বাড়ছে। এগুলো আপনার বিগত সরকারের আমলে আপনার এগুলো হয়েছে, এটা তো এই সরকার আমলেও তো হচ্ছে। এই কোথায় হচ্ছে? আমার চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুর ইউনিয়নের বিগত সরকারের আমলে রাস্তার মাঝখানে একটা ব্রিজ করে রাখছিল। না না, আমি কথাটা আপনাকে বলতেছি, ব্রিজ তৈরি করে রাখছিল, রাস্তা ছিল না। তো ওই যে এখন কোটি টাকা ব্রিজটা করে রাখছে, রাস্তা নাই। এটা পেপারে যখন সাংবাদিক তুলছে, সরকার দেখছে, দেখে স্বয়ং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে ধরো এলজিআরডি প্রতিমন্ত্রীকে পাঠায়, সেটা বিহিত ব্যবস্থা করে ফেললো। প্রধানমন্ত্রীকে আসলে কেন নির্দেশ দিতে হবে? তিনি তো অন্য গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকেন। এটা শুনেন, প্রধানমন্ত্রী সবকিছু তারই দায়িত্ব, দেখার দায়িত্ব। এখানে দেখার ক্ষেত্রে আপনি এখতিয়ার বহির্ভূত বলতে পারবেন না, এখতিয়ার বহির্ভূত বলতে পারবেন না। কেন? যে একটা কাজে অর্থ ব্যয় হয়েছে, কিন্তু ওই ব্যয়টা হচ্ছে অকার্যকর হয়ে যাচ্ছে, ইউজ হচ্ছে না, মানুষ সুফল পাচ্ছে না। তো সেখানে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করতেই পারে, পেপার পত্রিকাটা দেখে বলে লোক পাঠাতেই পারে, তড়িৎ গতিতে হয়ে গেল। যেমন বেগম খালেদা জিয়ার সময় চালের কেজি 16 টাকা হয়েছিল। তো 16 টাকা হওয়ার পর অনেক আলাপ আলোচনা, এটা সেটা অস্থিরতা। তা আমাদের নর্থবাগনের এমপিরা ওনার সাথে দেখা করছিল, দেখা করে বলছিল যে ম্যাডাম আপনি পোর্টের ট্যাক্সটা কমাই দেন, এই চাল আমদানিটা। তো চাল সাথে সাথে ভারত থেকে ট্রাককে ট্রাক শত শত হাজার হাজার চাল যখন ঢুকে গেল, 10 টাকা 12 টাকা কেজি চাল হয়ে গেল। তো প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়। এবং বেগম খালেদা জিয়ার আমল আরেকটা ঘটনা আপনি শোনেন, একটা রেল লাইনচ্যুত হয়েছে, তখন ছিল হচ্ছে আপনার ফজলুর রহমান পটল, মনে হয় সাময়িক কিছুদিনের জন্য রেল প্রতিমন্ত্রীর দায়িত্ব হয়তো বা ছিল, আমার জানা নেই। রাত্রিবেলা রেল টেলিফোনে ফোন করছে যে ওইখানে রেলটার লাইনচ্যুত হয়ে গেছে, তুমি এটা ঠিক করো। যে আমি আমার প্রশ্নটা আসছে, এই যে প্রতিশোধ পরায়ণ রাজনীতি না করার যে আহ্বান জানিয়েছেন, এখানে আমি বলে দিচ্ছি, এখানে দেখেন ভারতে হচ্ছে শুভেন্দু শুধুমাত্র মুসলিমদেরকে, তার সে ওপেনই বলেছে যে মুসলমানরা তৃণমূলের মমতাকে ভোট দিছে, অর্থাৎ মুসলমানদেরকে ধাক্কা মেরে বাংলাদেশে পাঠাও, কোনো হিন্দুকে ধাক্কা মেরে কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোককে পাঠাচ্ছে না। এবং মাইগ্রেট যেগুলো হয়েছে হিন্দুরাই হয়েছে, মুসলমান কিন্তু হয়নি বললেই চলে। ওই ব্রিটিশ আমলের সময় যারা যেভাবে ছিল সেইটুকু ভারত ভাগের ভিতরে, কিন্তু এই বছর বছর কি যুগে যুগে হিন্দুরাই এক্সচেঞ্জ করছে, মুসলমানরা কিন্তু করছে না। এখন ভারত কারোর বন্ধু হতে পারে না, ভারত কারোর সুপ্রতিবেশী সুলভ আচরণও করতে পারে না, এটা বাংলাদেশের স্বীকৃত একটা ব্যাপার। আর প্রতিশোধ পরায়ণের যে ব্যাপারটা দেখেন, এইটা খুব খুব একটা উদারতার জায়গা, এবং উদারতার জায়গা থেকে উনি এই বক্তব্যটা দিয়েছেন। এবং এই উদারতা যদি রাষ্ট্রের ক্ষমতাসীন দলের সর্বোচ্চ জায়গা থেকে যদি এই বার্তাটা আসে, তাহলে এই বার্তাটা আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত। কারণ ভিক্টিমাইজ উনি এবং ওনার পরিবার আমাদের চেয়ে বেশি হয়েছে, এবং প্রতিহিংসার যে করাল থাবাটা কি পরিমাণ বিষাক্ত হতে পারে, উনি ওনার পরিবার সবচেয়ে বেশি হয়েছে। তো সেই জায়গা থেকে যদি এইরকম একটা মহান এবং উদার চিত্তের আহ্বান আসে, তাহলে শুধু দল না, সংগঠন না, রাষ্ট্রের তৃণমূলের সর্বস্তরের সকল মানুষের এইটা যে একটা মেসেজ, এই মেসেজটা গ্রহণ করা উচিত। আজকে ভাই ভাইকে হত্যা করছে, তাহলে কেন একটা সম্পত্তি নিয়ে? এখানেও তো প্রতিহিংসা কাজ করছে। স্বামী স্ত্রীকে হত্যা করছে, করে স্বামী নিজেই সুইসাইড করছে, মানুষের ভিতর বিষণ্ণতা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, নিজে যে রেল স্টেশনের দ্বারা আত্মহত্যা করে ফেলতেছে। তাহলে এই যে ব্যাপারগুলো, এই একটা জিনিস যদি আপনি গভীরভাবে ভাব সম্প্রসারণ করেন, এর মর্মার্থ অনেক ব্যাপক। এবং এইটাই ক্ষুদ্র 2 মিনিটে আলোচনা করার বিষয় না, কারণ এটা খুব গভীর তাৎপর্যপূর্ণ একটা কথা। যার কোমরের হাড্ডি ভাঙছে, যার এক্সরে করলে এখনো মাজাতে দেখা যাবে ক্ষত, এবং তার পরিবার বিনা চিকিৎসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে বিগত সরকার। এবং মা ছেলেকে একত্রিত হতে দেয়নি বাংলাদেশের মাটিতে। নানি মারা গেছে, 3 জনকে 3 সময় প্যারোলে মুক্তি দিছে, 3টা পরিবারের সদস্যকে একত্রিত হতে দেয়নি। এমন নিষ্ঠুর, নির্মম, নির্দয় ঘটনার সম্মুখীন যে হয়েছে, অতএব তার মুখ থেকে এই মেসেজ,
এটা যুগান্তরকারী একটা মেসেজ, এবং এইটা আমাদের প্রত্যেককে গ্রহণ করে আমাদের বাস্তব জীবনের, পারিবারিক জীবনের নিরপেক্ষভাবে প্রতিফলন ঘটানোর উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। জনাব আবু হেনা রাজ্জাকি, আমি আপনার কাছে আসতে চাই একটু, আপনি যদি তার বক্তব্য ওই যে আপনার ব্যাখ্যা দিতে চান, এই যে আমি একটু সময় দেব। তার ভারত আগে থেকে ফেরত যে আসলো তার যে সাথে আমি আমাদের একটা প্রশ্ন উপদেষ্টা। আপনার রাখতে চাই, সেটি হচ্ছে আমরা দেখছি যে সম্প্রতি ইন্টারপোলের মাধ্যমে বেনজির আহমেদ, পুলিশের সাবেক কর্মকর্তা আইজিপি, তিনি গ্রেপ্তার হয়েছেন। এটা আসলে সরকারের সফলতা দেখবেন কিনা? এটার প্রশ্ন তো অবশ্যই উত্তর দিব। তার আগে আমি ওই যে আমাদের উপদেষ্টা নিয়ে একটা কথা বলছেন, ভারত গেছিলেন যে, যে উনি আমি যে একটু ফেরত আসলেন। সংক্ষেপে জানতে চাই, আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে না, এসেছি। তাহলে একটা বলি, কারণ এটা কোনোটাই সংক্ষেপ না, খুবই ইম্পর্টেন্ট সবই। আচ্ছা, আমি একটা দুটোই কথা আমি বলি। একটু, আচ্ছা, আপনি আপনার time frame এর মধ্যে জানতে চাই। সিম্পল আসেন। Sure, please. আপনার আমার উপদেষ্টা যে গেছেন, উনি কিন্তু নিজেই বলছেন আমি বাংলাদেশ সরকারকে রিপ্রেজেন্ট করতে গেছি। বাংলাদেশ সরকারকে রিপ্রেজেন্ট করতে গেলে আপনি গ্রিন পাসপোর্টের সরকারকে রিপ্রেজেন্ট করতে পারবেন না। রেড পাসপোর্ট লাগবে। ম্যান্ডেটরি। আপনি যে বলতেছেন আপনি গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করতেছেন, গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করতে গেলে আপনার গ্রিন পাসপোর্টে লেখা আছে আবু হেনা রাজ্জাকি। এই গ্রিন পাসপোর্টে কি আমি দেশের মন্ত্রী না মিনিস্টার লেখা আছে? এক। দুই, আপনি ব্ল্যাক লিস্টেড, আপনার কন্টেন্ট ওখানে ব্যান করা হয়েছে, আপনি জানেন। জানার পর আপনি গেছেন, আপনি গ্রিন পাসপোর্ট দেওয়া, ওই পাসপোর্ট ম্যাচ করছে ইমিগ্রেশনের সাথে, সাথে সাথে আপনাকে আটকাইছে, আপনার সাথে কথাবার্তা বলছে, 2.5 ঘন্টা কথা বলছে। 2.5 ঘন্টা কথা বলার পর আপনি বললেন, আপনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে আমি প্রতিবাদ করে চলে আসছেন। 2.5 ঘন্টা প্রতিবাদ করবেন কেন? আপনি তাৎক্ষণিক হলে তো সাথে সাথে। আপনি একটা ডেলিগেশন টিমের নেতা ছিলেন, আপনি বারবার বলছেন আপনি সরকারকে রিপ্রেজেন্ট করতে গেছেন, আপনার সাথের লোক ভিতরে চলে গেল, আপনি যে চলে আসলেন আপনি তো দলনেতা, তাহলে তাদেরকে সাথে নিয়ে আসলেন না কেন? তারা তো চলে গেল। 2 নম্বর, আপনি এটা কি আপনি পার্কে গেছি আমি গার্লফ্রেন্ড নিয়ে, যে ওখানে যাওয়ার পর তর্ক হয়েছে, বাদাম খাইতেছিলাম, ফালাই থুয়ে চলে আসলাম? আপনি রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেন, আপনাকে যাইতে দেয় নাই, তারপরে যে আপনার যাওয়ার অনুমতি ফাইনালি দিছে, এটা ছিল আপনার বিরাট বিজয়, যে আমাকে দিতে বাধ্য হয়েছে। তারপর আপনি রাষ্ট্রকে যদি রিপ্রেজেন্ট করেন, আপনার কাছে প্রায়োরিটি কোনটা ছিল? আপনি ওখান থেকে ওই সেমিনারে যোগ দেওয়াটা প্রায়োরিটি ছিল, না ওখান থেকে চলে আসবেন সেটা আপনার কাছে প্রায়োরিটি ছিল? তাহলে আপনি প্রায়োরিটি বেসিস, যদি ওইটাকে প্রায়োরিটি না দেন তাহলে আপনি গেলেন কেন? আর যাবেনই যখন, আপনার নৈতিক দায়িত্ব ছিল সেখানে পৌঁছানো। 3 নম্বর হইল ইউনূস সাহেবের সাথে সম্পর্ক, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের যে সম্পর্ক ছিল, আমরা জানি সেটা ভালো ছিল না, কিন্তু তারপরে যে পরিবর্তন হলো এখন পর্যন্ত হয় নাই। কেন হয় নাই সেটা ভিন্ন আসপেক্ট, কিন্তু পরিবর্তনটা আমরা এখনো দেখিনি, এখনো ভিসা ইজি হয় নাই। সেক্ষেত্রে একটা জটিল পরিস্থিতি আমাদের কাছে আছে। সেখানে তো আপনি গিয়ে এটা যেটা করলেন ফেরত আই সেইভাবে আপনি জটিল থেকে জটিলতর করলেন। এটার খেসারত বহন করবে কে? রাষ্ট্র তথা প্রধানমন্ত্রী। সুতরাং প্রধানমন্ত্রী এগুলা ভাবা উচিত যে আমার তো উচিত ছিল ওখানে যাওয়া, আপনি অভিমান করে চলে আসাটা সঠিক হয় নাই। সংক্ষেপে এটা বললাম। এইবার আসেন বেনজির সাহেবেরটা। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। প্রধানমন্ত্রী একটা বিশাল সিদ্ধান্ত নিয়েছেন এই খলিল সাহেবকে, এবং আরও বলি, এই খলিল সাহেব আছে বলে ইউনূস সাহেবের যে কোঅপারেশন এবং ইন্টারপোলের যে অ্যাকশন, বাংলাদেশে এত অ্যাকশন দেখানোর দ্যার ইজ নো সেকেন্ড ম্যান। আমি চ্যালেঞ্জ করছি, কারণ ইউনূস সাহেব পৃথিবীর মধ্যে নাম্বার 1 লবিস্ট। পৃথিবীর বহু রাষ্ট্রপ্রধানরা তাকে ব্যবহার করে, মুখে আমরা যাই বলি না কেন। ইউনূস সাহেব বিশ্বে নন্দিত, আমার এখানে নিন্দিত, বাট তারেক রহমান সাহেব হয়তো ঠিক চুজ করেছেন খলিল সাহেবকে, এবং এই খলিল সাহেব আসছে বলে এখন পর্যন্ত এই সরকার স্ট্যাবল আছে। কারণ খলিল সাহেব দেখেন, খলিল সাহেব ভারতও সফর করছে। আপনি জানা আছে খলিল সাহেব আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী একটা ফ্লাইটে করে মরিশাস গেছে। এটা কিন্তু একটা লম্বা জার্নি। সেখানে আরেকজন উপদেষ্টা যাইতে পারে নাই। যেই খলিলকে আমরা বলি আমেরিকার পরীক্ষিত বন্ধু, এইটাই তার যোগ্যতা, এবং রাজনীতিতে এইটা দরকার। আবার চায়নাও সে ব্যাপক চায়না কি হিসাব করতেছে? আজকে যে আমেরিকার সাথে চুক্তি হয়েছে বাংলাদেশের, সেই চুক্তি তো ধরলে চায়নারও ক্ষতি হয়, কিন্তু চায়না তাকে কিন্তু ইয়েতে ভোট দিছে, এই যে জাতিসংঘের ইয়েতে। কেন ভোট দিছে, কেন চায়? কারণ চায়নাও হিসাব করে দেখছে যে 3টা দেশের জিও পলিটিক্স অনুযায়ী 3 দেশের সুপার খেলা এখানে চলতেছে, ভারত, চায়না এবং আমেরিকা। এই 3 দেশের সুপার খেলা যদি ধরেন, সেখানে চৌকস লোক দরকার,
হ্যান্ডেল করার জন্য হি ইজ খলিলুর রহমান। এবং চায়না সেই হিসাব করেই যে আমেরিকার সাথে যদি চায়নার এখানে যে প্রবলেম হবে সেটা লবিং করার জন্য যদি লোক দরকার হয়, হি ইজ খলিল। তো সেজন্য আমি তারেক রহমান সাহেবকে স্যালুট জানাই যে বাংলাদেশ একটা দেশ টিকে থাকে কতগুলো বিষয়ের উপরে। আভ্যন্তরীণভাবে আপনার আভ্যন্তরীণভাবে আপনার অর্থ মন্ত্রণালয়, তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা, এবং বিদেশের সাথে সম্পর্ক থাকে পররাষ্ট্রমন্ত্রী, এইগুলো দিয়ে। সেই হিসাবে খলিল সাহেব একটা সুপার চুজ করছেন। আর ওই খলিল সাহেব, ইউনূস সাহেব অল টুগেদার দে আর ওয়ার্কিং। তাই বেনজির সাহেবকে গ্রেপ্তার করা সম্ভব। বিশ্বাসযোগ্য কেন তাও বলি, এই দুবাই থেকেই যখন আমাদের 70-75টা লোককে গ্রেপ্তার করে জেল দেওয়া হয়েছিল, সেটা কিন্তু ইউনূস সাহেবই রিলিজ করাইছেন। রাজ্জাকি ভাই যেটা বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বে নন্দিত, বাংলাদেশে নিন্দিত, মানে এটা আসলে কেন? আমরা একজন বিশ্ব নন্দিত লোককে কেন নিন্দিত বিশ্ব নন্দিত 3-0 থিওরি নিয়ে চলে। বাংলাদেশে 3-0 একদম ফোকলা করে ফেলছে ইউনূস। এবং রাজ্জাকি ভাই যেমন কথা বললো যে এই তিনজনের আশেপাশে ছিল বেনজিরকে গ্রেপ্তারের জন্য, মনে হচ্ছে যেভাবে তিনি ফার্মলি বললো। আসলে ব্যাপারটা হচ্ছে দুদক আপনার মিনিস্ট্রি পুলিশকে লেখছে যে তোমরা দুদকে তদন্ত করে, ইউনূসের কালের কণ্ঠ লেখছিল, সেটা বেসিস করে কালের কণ্ঠ লেখছিল কিন্তু বেনজিরের ব্যাপারে। তো এরপরে দুদক এটা তদন্ত করে হ্যাঁ তদন্ত করে পুলিশকে হলেও কিন্তু আমরা তো জানতে পারতাম না যে একজন বেনজিরের ভেতরের যে তথ্য সেটা জানতে পারতাম না। পুলিশকে লিখলে পুলিশ সেটা ইন্টারপোলে পাঠায়। তার ভাষাও কিন্তু এমনটা বলেছে। এই তো জানি আমরা। পুলিশ ইন্টারপোলে পাঠাইছে, ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করছে। উনি ভাবছে সেই বাংলাদেশের মতো উনি মাটির নিচে 100 ফিট মাটির নিচে গেলেও আছে, আমার কাছে রেকর্ড আছে, মাটি তুলে শাস্তি দিবে। ওই ভাব করে উনি যা দুবাইতে যা ঘুরতে শুরু করছে, কট খাইছে। এখানে এখন প্রশ্ন হচ্ছে যে রেড অ্যালার্ট জারি করে ইন্টারপোল সাধারণত গ্রেপ্তার হয় না। সেক্ষেত্রে আমরা অনুমান করতে পারি তারেক রহমান গুটি চালছে, না ইউনূস গুটি চালছে, না গুটি চালছে, কিন্তু তিনজন মিলে জোট বাঁধতে করছে এটা আমার কাছে। কারণ রেড অ্যালার্ট জারি হয়েছে কিন্তু 2025 সালে ইউনূসের সময়ই হয়েছে, এবং ইউনূস তাকে শাস্তি দিতে চেয়েছে, তখন কিন্তু হয়েছে। এখন এই সরকারের সময় হয় নাই, 2025 সালে হয়েছে। ওইটাই কন্টিনিউশন, কোঅপারেশন না, কিন্তু আপনি যেমন ভাবে বললেন যে মনে হয় যে আপনার সামনে সব ঘটে গেছে। না, আপনার তাহলে দুদকের রিপোর্ট গেল কেন পুলিশের কাছে? দুদকের রিপোর্ট তো পরে চাইছে, যাবেই তো। রেড অ্যালার্ট দিছে, ধরছে, তাই চাইবে না। রেড অ্যালার্ট না, আগে না, দুদকে তদন্তে। ঠিক আছে, তো আমি যেটা বলছি আমার কালের কণ্ঠে রিপোর্ট বেরোইছে, দুদকটা তদন্ত করছে, তদন্ত করে তাকে দুর্নীতি জড়িত পাইছে, তারপরে পুলিশকে লেখছে যে রেড অ্যালার্ট জারি করে, পুলিশকে তাকে গ্রেপ্তার করতে বলছে, পুলিশ ইন্টারপোলে কইছে, রেড অ্যালার্ট জারি হয়েছে। এরপরে সে দুদকে এসে পেট পোটা ঘুরে বেড়াইছে, ধামকা করে ধরে ফেলাইছে। এখানে কারো কিছু থাকতে পারে, কারণ ইন্টারপোলে তো সাধারণত গ্রেপ্তার হয়েছে কম। যেমন তারেক রহমানের সময় তো গ্রেপ্তার করছে, রেড অ্যালার্ট জারি করছে, গ্রেপ্তার তো হয় নাই, ওরকম হইতে পারে। আমি বলতেছি যে আপনি বলতে পারেন যে সম্ভবত আপনি একেবারে ফরেন মিনিস্টার কারণেই হয়েছে এইটা যে একটা বেল্ট ওয়ার্ড না। ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিকই আছে, মানুষকে ম্যাসমারাইজ করতে পারে, এক্সপ্লয়েট করতে পারে সব, কিন্তু এই দেশটারে সে ফোকলা। আমরা 17 বছরে দেখি নাই বিএনপির একটা লোকরে ধরে আনছে শেখ হাসিনা বহির্বিশ্ব থেকে, তাই না? আর যেটা বলছিলেন আপনি যে তারেক রহমান বলছে যে প্রতিশোধ নয়, এখানে হচ্ছে কি জনসভায় কথা উঠছিল যে তার মাকে অর্থাৎ বেগম খালেদা জিয়াকে এইভাবে হত্যা করা হয়েছে, তারেক রহমানকে এরকম অত্যাচার করা হয়েছে, তখন তিনি তার উত্তরে বক্তৃতায় বলছে যে প্রতিশোধ না, সেই প্রতিশোধ না, আমাদের সবাইকে একসাথে চলতে হবে, এই হলো স্পিরিট। এটা কিন্তু প্রতিশোধ না বলে সবাইকে আপনি খুন করবেন মাফ করে দিবে এটা কয় নাই, কিন্তু উনি অত্যাচারিত হয়েছে, ওনার মাকে হত্যা করা হয়েছে, এইটার ব্যাপারে উনি পার্সোনালি কনসিডার করছে যে আমি এখন প্রতিহিংসার রাজনীতি করতে না, না, অপরাধের বিচার পার্সোনালি কনসিডার করছে যে আমি বদলা নিতে চাই না, আমার এখনো কোমরের হাড়, অমানবিক আচরণ হয়েছে, তিনি সেটা ভাঙা সেটা করতে চাচ্ছেন না। ওটা উনি ব্যক্তিগতভাবে চান। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, যাবার আগে আমি 1 মিনিট সৈয়দা আসিফ আশরাফি পাপি, আমি আপনাকে সময় দিতে চাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, এখানে আমি একটা কথা বলতে চাই যে এখানে বেনজির, বিপ্লব, হারুন মেহেদী এবং চাঁপাইনবাবগঞ্জের অ্যাডিশনাল এসপি যে অপহরণ
অপহরণ, গুম, খুনের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে মামলা পর্যন্ত আছে। এরকম 64টা ডিস্ট্রিক্টে 15 বছর যারা এই সমস্ত অপকর্ম করছে, এই সরকার যত দ্রুত সম্ভব এদেরকে আইনের আশ্রয়ে নিয়ে আসা উচিত বলে আমি Right. মনে করি। কারণ বিডিআর পিলখানা হত্যা এবং এটা যেমন একটা সুপরিকল্পিত, এখানে নানক, আজম, শেখ হাসিনা, দীপুমণি, সেলিম, শেখ সেলিম এরা সবাই কিন্তু জড়িত। আবার হেফাজত ইসলামের হত্যাকাণ্ডের সাথে একবারে হাসিনা নির্দেশদাতা আর কার্যক্রম করছে কিন্তু বেনজির। অতএব এইটার বিচার বাংলাদেশের সময়ের দাবি, এবং এইরকম বিচার হলে আমলারা আর পকেটে ঢুকবে না, ভ্যানিটি ব্যাগে ঢুকবে না। আর রাজনীতির খায়েশ আর রাজনীতির উচ্চাভিলাষের বেনিফিশিয়ারি হওয়ার যে মন মানসিকতা, এই যে এটা চিরতরে নিবৃত করতে গেলে তার বিচারের কথা বলছেন, মানে আমরা তো দেখেছি যে 600 শিশু মারা গেছেন। 6 শিশুর হত্যার বিচারের দাবিতে কঠোর সরকার, কিন্তু 600 শিশু মারা গেল, এখন আমরা কিন্তু শাস্তির আওতায় আনতে পারিনি কাউকে। 600 শিশুকে যে মারা গেল, আমি আপনার এই টকশো আমি বলে গেছি যে আমি একটা বাচ্চার মা। আমার অভিজ্ঞতাতে পৃথিবীতে হামের কারণে শিশু মারা যায়, এটা আমি আমার এই জীবদ্দশায় এই মধ্যবয়সে এসে এই প্রথম দেখলাম। এবং এইটা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা, যে স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, তার জ্ঞানের অভাব, প্রজ্ঞার অভাব, এবং তার সাথে যে অফিসিয়াল যে কর্মকর্তা ছিলেন তাদের সাথে সমন্বয়ের অভাবের কারণে, যথাসময়ে এই টিকাটা না দেওয়ার কারণে, এটা 10 মাস না 11 মাসে বাচ্চাদের এই টিকাটা দেয় এবং সর্বশেষ টিকা এইটা, এই টিকাটা না দেওয়ার কারণে এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমি মনে করি। এবং এই গাফিলতির জন্য অবশ্যই একটা দৃষ্টান্তমূলক বিহিত ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ব্যাপারে আমি আপনার এই টকশোতে বসেই কিন্তু বলে গেছি। ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছে। জনাব আবু হেনা রাজ্জাকি, আপনি কিছু বলতে চাচ্ছেন কিনা? এই যে 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো, বিচার করার চেয়ে লাইসেন্স বাতিল হলো, এটা কতটুকু যুক্তিযুক্ত সিদ্ধান্ত হলো বলে মনে করেন? যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। শুনেন, এক মিনিট সময় বাংলাদেশ সংবিধানে বলা আছে অন্ন, বস্ত্র, চিকিৎসা আর কি? আশ্রয় মৌলিক অধিকার। সংবিধানে বলা আছে, আমার বলার দরকার নাই, উনিও বলে, উনি একজন সাবেক পার্লামেন্টারিয়ান, উনি জানেন, লয়ার হিসেবেও জানতে হবে। কোনো কন্ডিশন নাই। আপনি 6টা শিশু নবজাতক মারা গেছে, তাদের বয়স ছিল 1 থেকে 3 দিন। জি, পৃথিবীর সব হাসপাতাল থেকে ডেড বডি বেরোয়, পৃথিবীর সব হাসপাতালই নেগলিজেন্স অফ ডিউটি হয়, পৃথিবীর সব হাসপাতালে যার যার লেভেল অনুযায়ী। ওই আমেরিকাকে দেখেন, তাও হয়। এখন প্রশ্ন হচ্ছে, এইটা কোনো মার্সি নাই। আপনি এই 6টা শিশু মারা গেছে, আপনাকে তদন্ত করতে হবে, এটা কি নেগলিজেন্সের কারণ হচ্ছে, এটা কি যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে, এটা কি ভুল চিকিৎসার কারণে হয়েছে, না এসি বন্ধ ছিল সে কারণে হয়েছে, হোয়াট এভার দ্য রিজন ইজ, আপনাকে খুঁজে বের করতে হবে পরিষ্কার। ওই একই সময় 500 না 600-700 বেডের হাসপাতাল ওইটা, সেখানে ওই একই সময়ে আইসিইউতে লোক ছিল, সিসিইউতে আসামি ছিল, পোস্ট অপারেটিভের রোগী ছিল, এবং জটিল কঠিন ব্যাধি নিয়ে ছিল। 3 নম্বর, ওইটা ছিল নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র ওদের হাসপাতাল, হতদরিদ্রের। 250 টাকায় সাবসিডি দিয়ে এখানে আপনার ডায়ালিসিস করা হয়। ঢাকা শহরের মধ্যে 380 টাকায় অ্যাম্বুলেন্স সর্বত্র। আপনাকে ভাবতে হবে, দেশের জনগণের 70% এই লেভেলের। সেই হাসপাতাল লাইসেন্স বন্ধ করে দিয়েছেন আপনি। আপনি কে লাইসেন্স বন্ধ করার জন্য? সংবিধান আপনাকে পারমিট করে? আপনার চিকিৎসা বঞ্চিত করতেছেন তাকে, অন্ন, বস্ত্র, চিকিৎসা, ভায়োলেশন অফ কনস্টিটিউশন। সেই কারণে তার বিচার হওয়া উচিত, নাম্বার 1। আর ওদের তদন্ত তো ম্যান্ডেটরি। এই 6 জন যে মারা গেছে, সেটা কার জন্য মারা গেল, কিভাবে, আপনি 2 জায়গায় বিচার করবেন। আপনি হাসপাতাল বাতিল করে দিলেন, ক্যান্সেল করে দিলেন, ওই রুগীগুলোর অবস্থা কি হবে? 1 নম্বর। 2 নম্বর, আপনি বাতিল করবেন, ঠিক আছে, টাইম দেন, 5-7 দিন পরে এই রুগী সব যা আছে আর ভর্তি করায়ও না, ওদের সুযোগ সুবিধা দিয়ে আপনি বন্ধ করেন। আমি আবারও বলছি, ভায়োলেশন অফ কনস্টিটিউশন। এটা আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি ইমিডিয়েটলি হাসপাতালের, এটা মানবাধিকার লঙ্ঘন। হাসপাতালে যুদ্ধের সময়ও কিন্তু হাসপাতালে বোম মারে না অমানুষ ছাড়া, যে এখানে রোগীর চিকিৎসা নেয়। সুতরাং এটা বিরাট বড় একটা ক্ষতি, ডিজাস্টার উনি করছেন, এবং এইটার খেসারত প্রধানমন্ত্রীকে দিতে হবে। কারণ আলটিমেটলি নৌকার পানি যেদিক দিয়েই উঠুক, তলায় গিয়ে জমে। আমরা সবাই যে যত অপরাধ করে মন্ত্রী সাহেবরা, এটা লোড কিন্তু প্রধানমন্ত্রীর উপরে। ওই জাহিদ কাণ্ড যেটা দিল্লিতে করছেন, সেটার লোডও প্রধানমন্ত্রীর উপরে। সুতরাং অনতিবিলম্বে এই লাইসেন্সটা ফেরত দেওয়া উচিত, এবং এটা
এই কেন বাতিল করলো সেটারও বিচার করা উচিত, আর ওইটার তদন্ত তো ম্যান্ডেটরি। স্বাস্থ্যমন্ত্রী আরও একটা কথা বলছেন, ওনার পিছে নাকি কোটি কোটি টাকা নিয়ে ঘুরছেন। উনি কি ভালো প্রমাণ করলেন নিজেকে? এটা টেলিভিশনে আসবে কেন, পত্রিকায় নিউজ হবে কেন? কেসে ভাই টাকা নিয়ে যায় না জামাত না, ইসলামের আমার কথা, প্রতিষ্ঠানগুলো আপনার দরকার যেখানে নাই তো, জড়িত। আপনি টাকা এরা- নেন নাই ভালো কথা, আমার তো দরকার নেই এরা টাকা। কিছু দেখায় আপনি যে এটা আমি লাইসেন্সটা বিনা বাতিল পয়সা করে করলাম। দিচ্ছেন, কিন্তু এই যার কাছ লাইসেন্স থেকে আপনি আদায় করে বাতিল তার করতে কাছে আদায় পারবেন করে। না। হাজার 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 হতদরিদ্র মানুষ কিন্তু আপনার বঞ্চিত। শিশির মনির তো বলছে যে ওগুলো আমার প্যাথোলজিক্যাল subject টেস্টের না। ওইটা বাতিল করছে, ওটা হাসপাতালের লাইসেন্স বাতিল করে নাই। এখন কোনটা? আমরা তো দেখতেছি বাতিল করছে কি করে নাই। না ওটা তার প্রেস ধন্যবাদ কনফারেন্সে ধন্যবাদ যেটা আপনাদের বলছে- তিনজনকে, অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এই পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।